গতিবিদ্যা একদম অসম্পন্ন হয়ে থাকে যখন আমরা গতির কোনো সমীকরণ জানি না। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অনেকগুলো গতির সমীকরণ বা গতির ইকুয়েশন দেখব, যাতে আমাদের প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি এই সমস্ত ইকুয়েশনগুলোকে কাজে লাগিয়ে। একদম শুরুতে যে ইকুয়েশনটা আছে, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, সেটা হচ্ছে S = VT। এবং এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদেরকে কিছু শর্ত মানতে হবে। শর্তগুলো কী কী? ধরে নাও তোমার কাছে একটা শর্ত আছে। আমি যদি একটু ছবিটা দেখাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা এক্স অ্যাক্সিস দেওয়া, পজিটিভ এক্স অ্যাক্সিস, এবং এই এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট একমাত্রিক গতি প্রকাশ করবে। এবং একদম শুরুতে ধরে নাও বস্তুটা হচ্ছে এই বিন্দুতে রয়েছে, এবং এই বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর চলার পর আমাদের বি বিন্দুতে পৌঁছেছে। এই বিন্দুতে যখন ছিল, তুমি ধরে নাও বস্তুটার একটা অবশ্যই অবস্থান ছিল। আমরা জানি অবস্থান বের করা হয় মূল বিন্দুর সাপেক্ষে, তাই না? তো ধরো মূল বিন্দুর সাপেক্ষে আমাদের এই বিন্দুতে বস্তুটার অবস্থান ছিল হচ্ছে x0, এবং একটা নির্দিষ্ট সময় পর আমাদের বস্তুটা বি বিন্দুতে এসেছে এবং তার অবস্থান তুমি ধরে নাও হচ্ছে x। এবং এই বিন্দুতে তুমি যে সময়টা দেখতে পাচ্ছ, এই সময়টাকে তুমি ধরে নেওয়া হচ্ছে একদম শূন্য সময়। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাদের সময় t = 0 হবে। এবং বস্তুটা চলতে চলতে যখন বি বিন্দুতে এসেছে তখন টোটাল সময় লেগেছে তার টি পরিমাণ। তাহলে টিটাকে আমরা এখানে লিখে ফেললাম। এবার আরেকটা জিনিস ধরে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের এই বস্তুটা সমবেগে চলে এ থেকে বি বিন্দুতে পৌঁছেছে। এখন যদি সে সমবেগে চলতে থাকে, তার মানে অবশ্যই বস্তুটার একদম শুরুতে যে বেগটা ছিল, আদি বেগ, সেটা ছিল 0, এবং এই 0 বেগ থেকে আস্তে আস্তে সে ভি বেগ প্রাপ্ত হয়ে বি বিন্দুতে পৌঁছেছে। তার মানে একটা বিষয় ক্লিয়ার। তোমরা এখানে অ্যাকচুয়ালি সমবেগ যদি ধরে নাও তাহলে অবশ্যই আমাদের এখানে কি থাকবে, এক্স অক্ষ বরাবর এই বস্তুটার একটা নির্দিষ্ট বেগ থাকবে ভি, এবং এই ভি পরিমাণ বেগ নিয়েই কিন্তু সে আমাদের বি বিন্দুতে পৌঁছেছে। তাহলে আদি বেগ ছিল তার 0, তারপর হচ্ছে সময় ছিল 0, এবং বস্তুটা স্থির অবস্থানে থাকা অবস্থায় তার অবস্থানটা ছিল x0। তার মানে এটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থানটা। তাহলে আমরা যদি এখানে বেগের দিকে তাকাই, বেগটা 0 ছিল মানে কি, t = 0 সময় আমাদের বেগ ছিল 0। অর্থাৎ এটা আমাদের মিন করে বস্তুটা এ বিন্দুতে স্টেবল ছিল, বা বলা যায় স্থির ছিল। এবং স্থির একটা বস্তু যখন সমবেগে চলতে থাকে এবং বি বিন্দুতে যখন পৌঁছায়, তখন তার মধ্যে এই প্যারামিটারগুলো কাজ করবে। অর্থাৎ তার স্মরণটা হচ্ছে চেঞ্জ হয়ে এক্স হবে, তার সময়টা চেঞ্জ হয়ে টি হবে, এবং তার বেগটাও চেঞ্জ হয়ে ভি হবে। তার মানে এখানে বেগ ভি = আমরা ভি লিখতে পারি। তার মানে এটা হচ্ছে তার শেষ বেগ। এখন আমি যদি বলি আমাদের এখানে কি ঘটনা ঘটেছে, আমাদের এখানে বস্তুটা এ থেকে বিতে এসেছে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, এবং তুমি ধরে নাও এই দূরত্বটা হচ্ছে আমাদের এস দূরত্ব। এবং এস দূরত্ব অতিক্রম করে যদি আমাদের এই বস্তুটা চলে আসে, তাহলে এসটাকে তোমরা সরণ বলতে পারো। কেন? কারণ বস্তুটা কিন্তু এ থেকে বি বরাবর সরল রেখা অনুসরণ করে চলে এসেছে, এবং এটা যেহেতু একমাত্রিক গতি, তাই আমি বলতে পারি এই সরলরেখা বরাবর ন্যূনতম দূরত্ব অতিক্রম করেছে আমাদের এই বস্তুটা। তাহলে এসটা হচ্ছে কি, অবশ্যই তার সরণ। তার মানে এসটাকে আমরা এখন দূরত্ব হিসেবে বলতে পারবো না, এটা আসলে একটা সরণ হিসেবে কাজ করবে। এবং তুমি যদি এস এর মানটা বের করতে চাও, সেটাও কিন্তু করতে পারো। এস এর মান বের করবে কিভাবে? তুমি দেখতে পাচ্ছ আমাদের বস্তুটা শেষ অবস্থান হচ্ছে কি এক্স বিন্দুতে, মানে বলা যায় এক্স পরিমাণ, এবং আদি অবস্থান হচ্ছে কি x0। তার মানে আমি যদি সরণ বের করতে চাই, তবে আমাদের সরণের মানটা হবে আমাদের শেষ অবস্থান মাইনাস হচ্ছে আদি অবস্থান। এটা তোমরা জানো যে অবস্থানের যে পরিবর্তনটা, সেটাই হচ্ছে কি সরণ। তাহলে মূল বিন্দু থেকে আমি দেখতে পাচ্ছি এক্স দূরত্বের প্রথমে ছিল বস্তুটা, তারপরে মানে প্রথমে ছিল হচ্ছে x0 দূরত্বে, তারপরে এক্স দূরত্বে চলে এসেছে টি সময়। তো এতটুকু সময়ে বস্তুটা যে সরণ হয়েছে সেটাই হচ্ছে কি এক্স মাইনাস x0। তো এটা হচ্ছে শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। তাই যদি হয়, তাহলে আমরা এখান থেকে একটা দারুণ জিনিস পাবো। কি পাবো? আমরা দেখব যে বস্তুটা টি পরিমাণ সময় কতটুকু দূরত্ব আসলে অতিক্রম করেছে। এটা কিভাবে বের করতে পারি? আমরা সিম্পলি ঐকিক নিয়ম করতে পারি। কিভাবে? আমি যদি বলি যে বস্তুটার বেগ হচ্ছে কি ভি, তাই না? বস্তুর বেগ ভি মানে হচ্ছে কি, ভি যেহেতু দেখতে পাচ্ছ এটা সমবেগ, তার মানে ভি এটার একক কি, মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটা প্রতি সেকেন্ডে কতটুকু মিটার অতিক্রম করেছে সেটাই হচ্ছে কি তার বেগ ভি। তাহলে ভি মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটা এক সেকেন্ডে ভি মিটার অতিক্রম করেছে। তাহলে বস্তু যদি এক সেকেন্ডে ভি মিটার অতিক্রম করে, তাহলে অবশ্যই আমরা এখানে একটা হিসাব করতে পারি। কিভাবে হিসাব করতে পারি? আমরা লিখতে পারি এক সেকেন্ড পরিমাণ সময় আমাদের বস্তুটা অতিক্রম করেছে কতটুকু দূরত্ব,
ভি দূরত্ব বা ভি মিটার। সুতরাং আমি যদি বলি আমাদের বস্তুটা টোটাল কতটুকু সময় ধরে এখানে পথ অতিক্রম করেছে, অবশ্যই টি সময় ধরে পথ অতিক্রম করেছে। তাহলে টি সময় আমি যদি বের করতে চাই, ধরো এখানে টি সেকেন্ড পরিমাণ সময় বস্তুটা পথ অতিক্রম করেছে, তাহলে টি সেকেন্ড সময় আমি বলতে পারি আমাদের এই টোটাল বস্তুটা যে দূরত্ব সেটা হবে কি, ঐকিক নিয়ম করলে হবে টি এর সাথে ভি গুণন। তাহলে টি ইন্টু ভি এত মিটার অতিক্রম করেছে বস্তুটা টি সেকেন্ড সময়, এবং এটাকে তুমি চাইলে সরাসরি ভিটি লিখতে পারো। মিটার হচ্ছে একটা ইউনিট, আমি এখানে জাস্ট ইউনিটটা দিলাম। আমরা এখানে মিটার না দিয়ে আমরা ইউনিটও দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখো তো টি সেকেন্ড সময় যেহেতু বস্তুটা এ থেকে বি পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে, সেটাই হচ্ছে ভিটি। আর আমি এখানে বলেছিলাম এ থেকে বি এর যে সরণটা ছিল সেটা কি ছিল, অবশ্যই অ্যাস ছিল, যেটাকে আমরা অ্যাস ধরেছিলাম। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি সরণ হচ্ছে বস্তুটার বেগ এবং বস্তুটা যতটুকু সময় ধরে এই সরণটা ঘটিয়েছে সেই সময়ের গুণফলের সমান। তো এটাই হচ্ছে আমাদের গ্যাস ইজ ইকুয়াল টু ভিটি। কিন্তু এখানে একটা কন্ডিশন মনে রাখতে হবে, আমাদের ভিটা অবশ্যই সমবেগ হিসেবে কাজ করবে, এখানে কোনো ত্বরণ কিন্তু কাজ করবে না, অর্থাৎ আমি এখানে কিন্তু কোনো ত্বরণের কেসটা আনিনি। আবার খেয়াল করো, বস্তুটার আদি অবস্থান ছিল এক্স নট এবং শেষ অবস্থান ছিল হচ্ছে এক্স, এবং এদের পার্থক্যটাই কী ছিল, আমাদের সরণ। তাই আমরা এখানে এসের জায়গায় একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এক্স নট, দ্যাট মিনস বস্তুটার শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, এটা লিখতে পারি। তো আলটিমেটলি আমরা পাচ্ছি বস্তুটার শেষ অবস্থান ইজ ইকুয়াল টু বস্তুটার আদি অবস্থান প্লাস হচ্ছে ভি ইন্টু টি। ভি হচ্ছে বস্তুটার সমবেগ, টি হচ্ছে কি আমাদের সময়। এটাও কিন্তু আমরা এক্সাক্ট ফর্মুলা হিসেবে লিখতে পারি। দ্যাট মিনস তুমি যদি এক্সের মান বের করতে চাও, সেটা অবশ্যই হবে কোনো বস্তুর শেষ অবস্থান ইজ ইকুয়াল টু ওই বস্তুর আদি অবস্থান প্লাস ওই বস্তুর বেগ গুণন ওই বস্তুর সময়। এটাও একটা ফর্মুলা হিসেবে কাজ করে। তো এই সূত্রগুলো তো আমরা বের করলাম হচ্ছে একদম সাধারণ পদ্ধতিতে। আমরা যদি এখানে ক্যালকুলাস ইউজ করি তাহলে বিষয়টা কিন্তু আরেকটু সুন্দর হবে। ক্যালকুলাস বিষয়টা হচ্ছে কীরকম, যে আমরা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব এবং অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় এই সমস্ত জিনিসগুলি নিয়ে কাজ করি ক্যালকুলাসের মধ্যে। তাই যদি হয়ে থাকে তাহলে আমি এখন ধরে নিলাম আমাদের বস্তুটা বি বিন্দুতে আছে, বি বিন্দুতে যাওয়ার পর অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় বস্তুটা এখন সি বিন্দুতে চলে গেল। কতটুকু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়টাকে ডিটি হিসেবে প্রকাশ করা হয়। তাহলে ডিটি হচ্ছে অনেক ক্ষুদ্র একটা সময়, যে সময় পর আমাদের বস্তুটা বি বিন্দু থেকে সি বিন্দুতে চলে গেছে। এখন বি থেকে যে সি বিন্দুতে গেছে, এখানেও কিন্তু একটা নির্দিষ্ট সরণ ঘটেছে বস্তুটার, এবং এই সরণটা কিন্তু অনেক ক্ষুদ্র একটা সরণ হবে। তুমি ধরে নাও এই সরণটা হচ্ছে ডিএস, তার মানে ডি ধারা আসলে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা পার্থক্যকে বোঝায়। হতে পারে সেটা সরণের পার্থক্য, হতে পারে সেটা সময়ের পার্থক্য। এবং এই যে আমাদের বস্তুটা অতি ক্ষুদ্র সময় ডিএস পরিমাণ সরণ অতিক্রম করেছে ডিটি পরিমাণ সময়, এবং এক্ষেত্রে কিন্তু তার বেগ আগের মতোই ভি ছিল, কারণ আমি বলেছিলাম আমাদের বেগটা কী হিসেবে কাজ করবে, সমবেগ কাজ করবে। তাহলে অ্যাস ইজ ইকুয়াল টু ভিটি, এটা শুধুমাত্র সমবেগের সূত্র হিসেবে কাজ করে, অন্য কোনো সূত্র হিসেবে কাজ করে না। যদি এখানে ত্বরণ থাকতো, ত্বরণের ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করতে পারতাম না। তার মানে মনে রাখবে এখানে ভি যেটা, সেটার মান অবশ্যই ফিক্স থাকবে। ভি এর মানটা কখনো ভুলেও এখানে ডিভি হবে না, বা বেগের পরিবর্তনটা কিন্তু হবে না। তাহলে একটা বিষয় কনফার্ম, আমরা এখানে ক্যালকুলাসটা যদি করতে চাই বা ক্যালকুলাসের সাহায্যে যদি আমরা এই সূত্রটাকে প্রতিপাদন করতে চাই, আমাদের দুইটা কনসেপ্ট লাগবে। সেটা হচ্ছে বস্তুটা এখন বি থেকে সিতে অতি ক্ষুদ্র সময় ডিটি সময় চলে গেছে, এবং এই ক্ষেত্রে তার সরণটা হয়েছে ডিএস পরিমাণ। তাই যদি হয় তাহলে আমরা এখন ক্যালকুলাস ইউজ করে একটা সূত্র লিখতে পারি। তোমরা বেগের একটা সূত্র কিন্তু জানো, সূত্রটা কেমন ছিল আমি পরের স্লাইডে দেখাচ্ছি। ভি যদি হয় বেগ, তাহলে বেগ ছিল কি আমাদের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের পরিবর্তন যদি হয় সময়ের সাপেক্ষে, সেটাই হচ্ছে আমাদের বেগ ভি। তার মানে বেগ ভি বলতে আমরা বুঝি অতি ক্ষুদ্র সময়ের পরিবর্তনের সাপেক্ষে আমাদের সরণের যে অতি ক্ষুদ্র পরিবর্তন হয় সেটা হারকে বলা হচ্ছে বেগ। তাহলে এখানে ডিটি হচ্ছে অতি ক্ষুদ্র সময়ের পরিবর্তন, ওর সাপেক্ষে আমাদের ডিএস বা অতি ক্ষুদ্র সরণের যে পরিবর্তনটা হয়েছে এটা আমাদের বেগ হিসেবে প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু ক্যালকুলাস। তাহলে ক্যালকুলাস অনুসারে আমরা এই কথাটা বলতে পারি। তাই যেহেতু হয় তাহলে আমরা পরের লাইনটা এভাবে লিখতে পারি যে ভি ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু ডি ইন্টু এস, মানে এভাবে লিখতে পারি ভি ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু ডিএস। তাই যদি হয় তাহলে এটা কিন্তু একটা দারুণ ফর্মুলা তৈরি করে, এবং এই ফর্মুলার মধ্যে যদি দেখো
তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে কি সূত্র বের করা। দ্যাট মিনস আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে s এর মানটা বের করা। এখন তুমি তো এমনি এমনি এটার থেকে s এর মান বের করতে পারবে না, যেহেতু তোমার উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন আছে। তাহলে তোমাকে ডিফারেন্সিয়েশনটাকে উঠাতে হবে বা ডিটাকে উঠাতে হবে। এটা ওঠানোর জন্য আমরা কি করতে পারি, উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে পারি বা সমাকলন করতে পারি। কেননা আমরা যখন কোনো একটা ডিফারেন্সিয়েশন বা অতি ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেশন করি বা অনেকগুলো যখন একসাথে যুক্ত করি তখন এক্সের ভ্যালুটা পাই। দ্যাট মিনস আমি যদি তোমাকে একটু বোঝাই, ধরো আমি এখানে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি হচ্ছে ডিএসকে এবং ওই পাশে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি ভিডিটিকে। তাহলে এই যে ডিটিটা আছে এটা পরবর্তীতে কনভার্ট হবে টিতে, আর ডিএস যেটা আছে এটা কনভার্ট হবে পরবর্তীতে এসে। এই জন্য আমরা সমাকলন বা ইন্টিগ্রেশন করে থাকি, যাতে অতি ক্ষুদ্র ভ্যালুগুলো বড় ভ্যালুতে কনভার্ট হয় এবং আমাদের সূত্রটা যেন তৈরি হয়ে যায়। এখন এখানে ইন্টিগ্রেশনের একটা কথা আছে, কথাটা হচ্ছে কি ইন্টিগ্রেশন যখন আমরা করব তখন একটা নির্দিষ্ট সীমার মধ্যে করতে হবে। সীমাটা হচ্ছে আমরা কতটুকু সরণ তৈরি করেছি বা কতটুকু সরণে আমরা পৌঁছেছি একদম জিরো বিন্দু থেকে বা মূল বিন্দু থেকে, বা বলা যায় একদম সময় শুরু থেকে শেষ সময় পর্যন্ত। একই সাথে আমরা এখানে ডিটির কথা যদি বলি, এটাও কিন্তু সময় নির্দেশ করে। দ্যাট মিনস আমাদের এখানে ইন্টিগ্রেশনের যে সীমাটা থাকে সেই সীমাটা হয় শুরু থেকে শেষ পর্যন্ত। দ্যাট মিনস তুমি যদি ইন্টিগ্রেশন নিয়ে কাজ করো অবশ্যই তোমার নিচে একটা সীমা দিতে হবে যেটাকে বলা হয় নিম্ন সীমার মান, উপরে আরেকটা সীমা দিতে হবে সেটাকে বলা হয় ঊর্ধ্ব সীমার মান, এবং এই নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমাটা আসলে তোমাকে ডিফাইন করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি যদি একটু দেখাই, আমাদের সরণটা শুরু হয়েছে 0 থেকে শেষ হয়েছে s পর্যন্ত। তোমরা অলরেডি দেখেছো, যদি তুমি আগের স্লাইডটা দেখো আমাদের সরণ কিন্তু a থেকে b পর্যন্ত s পরিমাণে হয়েছে। আমরা কিন্তু এই ds পরিমাণটাকে আর নিব না, আমরা সিম্পলি b থেকে c কে নিয়েছিলাম ক্যালকুলাসের হিসাবের জন্য, বা আমরা পরবর্তী পৃষ্ঠা যে সূত্রটা পাচ্ছি এই সূত্রের জন্য আমরা জাস্ট একে নিয়েছিলাম। বাট এক্সাক্ট আমাদের সরণ যেটা সেটা হচ্ছে a থেকে b পর্যন্ত, যার মান হচ্ছে কি s। দ্যাট মিনস 0 থেকে শুরু করে s। তাহলে আমাদের সীমাটা হচ্ছে কি এতটুকু। আবার আমাদের এখানে ভিটা বাইরে চলে আসবে, যেহেতু ভি হচ্ছে কনস্ট্যান্ট আর ডিটিটা হচ্ছে আমাদের ভেতরে থাকবে। ইন্টিগ্রেশনের সময়টাও কতটুকু তোমরা দেখতে পাচ্ছ, একদম শুরুতে আমাদের সময় ছিল হচ্ছে 0, তারপরে সময়টা হয়েছে আমাদের টি। তার মানে সময়ের যেই সীমাটা সেটাও কতটুকু হবে, একদম শুরুতে 0 থাকবে, তারপর হচ্ছে আমাদের টি থাকবে। তাহলে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আমাদের নির্দিষ্ট একটা সীমার মধ্যে ইন্টিগ্রেশন করা বা অন্তরীকরণ করা। আচ্ছা, এটা অন্তরীকরণ না, আসলে এটা হচ্ছে ব্যবকলন বা সমাকলন করা। এখন এটা সিস্টেমটা হচ্ছে কি, ডিএসকে আমি যখন ইন্টিগ্রেশন করব এটা এস এ কনভার্ট হবে, দুইটা থার্ড ব্র্যাকেট থাকবে, উপরে আর নিচে ঊর্ধ্বসীমা থাকবে। আর এখন তুমি যদি ডিটিকে ইন্টিগ্রেশন করো সেম জিনিস, ভেতরে টি থাকবে আর ব্র্যাকেটের উপরে নিচে আমাদের ঊর্ধ্বসীমা নিম্নসীমাগুলো থাকবে। তো আলটিমেটলি পরের লাইনে যেটা হবে সেটা হচ্ছে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমাটা এস এর মধ্যে খাপ খাবে। দ্যাট মিনস ভেতরে যে অ্যাসটা বসেছে এই অ্যাসের মধ্যে প্রথমে আমাদের ঊর্ধ্বসীমা বসবে, তারপর একটা মাইনাস বসবে, তারপরে নিম্নসীমা ব্র্যাকেট 0 বসবে। তাহলে ভেতরে যেহেতু অ্যাস একাই বসেছে, ওর সাথে কোনো পাওয়ার নেই, ওর সাথে কেউ গুণ নেই, তাই ঊর্ধ্বসীমা অ্যাস প্রথমে বসবে, মাইনাস নিম্নসীমা 0 তারপরে বসবে। তারপর আমরা এটাকে একটা ব্র্যাকেটের মাধ্যমে রাখতে পারি অথবা নাও রাখতে পারি, এটা তোমার ইচ্ছা। সেম জিনিস এখানে ভি হবে এবং এখানেও সেম কাহিনী, ভেতরে টি আছে তাই প্রথমে টি এর জায়গায় ঊর্ধ্বসীমা বসবে টি, তারপর ওই টি এর জায়গায় নিম্নসীমা বসবে 0, এবং আলটিমেটলি আমরা এখানে অ্যাস ইজ ইকুয়াল টু ভিটি এই ইকুয়েশনটা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস ইউজ করে এই ইকুয়েশনটা পাওয়া। এখন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে আমরা যে এখানে আগের স্লাইডে দেখলাম আমাদের একদম ইনিশিয়ালি যে সরণ ছিল সেটা ছিল কি 0। দ্যাট মিনস এই জায়গাটাতে আমাদের এস এর মানটা ছিল 0 এবং আমরা বি বিন্দুতে পাচ্ছি এস এর মানটা হচ্ছে এস। দ্যাট মিনস এস পরিমাণ সরণ হয়েছে। এখন এই যে সরণের মান 0 এবং এস হয়েছে, এটাকে কিন্তু আমরা অবস্থানের মাধ্যমেও পরবর্তীতে প্রকাশ করতে পারতাম। কিভাবে? তুমি দেখতে পাচ্ছ এই বিন্দুতে আমাদের অবস্থানটা হচ্ছে কত x0 এবং বি বিন্দুতে আমাদের অবস্থানটা হচ্ছে কত x। তার মানে আমরা চাইলে এটাকে এভাবে না করে সীমাটাকে ইচ্ছে করলে অন্যভাবেও দিতে পারতাম। তো আমি এটা একটু অন্য কালারে দেখাই। যদি আমরা এই সীমাটাকে দিতাম এস এবং 0 বদলে অন্য কিছু, তাহলে ব্যাপারটা এমন গড়াতো। তুমি এখানে জাস্ট এই ইকুয়েশনটা থেকে তাকাও। আমি এখন জাস্ট এটাকে 1 নং ইকুয়েশন দিলাম, এটাকে একটু এখন মডিফাই করতে পারি। কীভাবে মডিফাই করতে পারি? আমরা এখানে যে সীমাটা আছে এটাকে ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। যেহেতু আমরা এখানে সরণ নিয়ে কাজ করছি, তাহলে একদম শুরুতে আমাদের যে অবস্থানটা ছিল সেটাকে তুমি x0 ধরতে পারো, আর বি বিন্দুতে যে অবস্থানটা ছিল একদম ফাইনালি সেটাকে তুমি x ধরতে পারো। তাহলে x0 থেকে x পর্যন্ত যেই সীমাটা,
এটাই আসলে আমাদের স্মরণের সীমা হিসেবে কাজ করে। তো তুমি চাইলে কিন্তু এখানে সীমা হিসেবে এক্স নট এবং এক্সটাকে দিতে পারো। পরবর্তী লাইনে তোমরা যা আচ্ছা তাই দিতে পারো, দ্যাট মিনস 0 থেকে টি দিতে পারো এবং এখানে ভি দিতে পারো এবং ডিটি দিতে পারো। তাহলে আলটিমেটলি তোমার কি হবে? আলটিমেটলি তোমার এখানে আগের মতো এই কাহিনীটা ঘটবে। দ্যাট মিনস আমাদের ভিতরে হচ্ছে অ্যাস হবে, উপরে নিচে হচ্ছে এক্স এবং এক্স নট হবে ইজ ইকুয়াল টু ভি ইন্টু ভেতরে হবে টি, আর উপরে নিচে হবে কি টি কমা 0। এবং এর পরের লাইনটা কেমন আসবে খেয়াল করো। এস এর ভিতরে আমরা এখন কি বসাবো? প্রথমে এক্স বসাবো উর্ধ্বসীমা, তারপর নিম্নসীমা এক্স নট বসাবো ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি মাইনাস 0 বসাবো। এবং এই লাইনটা যদি পর্যালোচনা করো, এই লাইনের পরের লাইনটা হবে অনেকটা এরকম, এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু ভিটি, যেটা আমাদের একদম এই লাইনের সাথে মিলে, কারণ আমরা এস এর মানে কি বের করেছিলাম? এক্স মাইনাস এক্স নট, দ্যাট মিনস শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, এটা বের করেছিলাম। তাই যদি হয় তাহলে আমরা এখানে ইচ্ছে করলে এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস ভি অফ টি এটা লিখতে পারি, যেটা আমরা অলরেডি বের করেছিলাম ঠিক আগের স্লাইডে। তোমরা যদি দেখো সেম ইকুয়েশন কিন্তু আমরা এখানে বের করেছি। তাহলে আমরা ক্যালকুলাসটা ইউজ করেও কিন্তু আমরা ঠিক এইভাবে দুইটা সূত্র বের করতে পারি। তাহলে আমাদের সূত্র বা ফর্মুলা হচ্ছে দুটো, একটা হচ্ছে এই ফর্মুলা আর আরেকটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। এই কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ইকুয়েশনটা বের করেছি এটা অবশ্যই সমবেগের ইকুয়েশন। তাই এই দুইটা ইকুয়েশন যে আমরা বের করলাম এরা দুজন অবশ্যই সমবেগ থাকাকালীন কাজ করবে, অন্য কোনো ক্ষেত্রে কাজ করবে না। তাই যদি হয়ে থাকে আমরা পরবর্তীতে আরও একটা ইকুয়েশন সলভ করব, যেটা হচ্ছে এটা, এবং এটাও কিন্তু একটা গতির সমীকরণ যেটা ইউজ করে আমরা অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ভি হচ্ছে শেষ বেগ, ভি নট হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। তার মানে আমরা এমন একটা বস্তুর গতি নিয়ে কাজ করব যেখানে আমাদের একটা ত্বরণ এ কাজ করছে। তাহলে আমরা যদি একটু ছবিটা দেখে ফেলি, খেয়াল করো আমাদের ছবিটা একদমই আগের মতো, বাট এখানে আমাদের বস্তুটার উপর একটা নির্দিষ্ট ত্বরণ কাজ করবে, এটা মনে রাখতে হবে। দ্যাট মিনস বস্তুটা এখন আর সমবেগে চলছে না। যদি নাই চলে সমবেগে তাহলে ধরে নাও এই বিন্দুতে বা একদম শুরুর বিন্দুতে আমাদের সময়টা হচ্ছে 0, এ থেকে বিতে যেতে আমাদের বস্তুর সময় লেগেছে হচ্ছে ধরো টি পরিমাণ। টি যে কোনো জিনিস হতে পারে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, তোমরা যা খুশি ধরতে পারো। এই বিন্দুতে তুমি ধরে নাও আমাদের যে বস্তুটা ছিল সে বস্তুটার একটা আদিবেগ ছিল। যেহেতু আমাদের বস্তুটা এখন ত্বরণ নিয়ে চলছে, তার মানে তুমি একটা আদিবেগ ধরতে পারো ভি ইজ ইকুয়াল টু ভি নট, আমি ধরলাম। এবং বি বিন্দুতে বস্তুটার একটা নির্দিষ্ট বেগ থাকবে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি। কেন বেগটা চেঞ্জ হলো? কারণ আমাদের এখানে বস্তুটা একটা নির্দিষ্ট ত্বরণ এতে যাত্রা করছে, এবং ত্বরণ বিষয়টা হচ্ছে কি প্রতি সেকেন্ডে যেতটুকু বেগ বৃদ্ধি হয় ওটাই হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে এই বিন্দুতে আমাদের বস্তুটার অবশ্যই একটা অবস্থানের পরিবর্তন থাকবে, যেহেতু আমাদের এই বিন্দুতে আমি বলতে পারি এটা মূল বিন্দুর সাপেক্ষে একটা নির্দিষ্ট অবস্থান দূরত্ব আছে। তাহলে এখানে তুমি এটার অবস্থান ধরতে পারো এক্স নট, এবং বি বিন্দুতে তার অবস্থানটা ধরতে পারো হচ্ছে এক্স, এবং তুমি ধরতে পারো এ থেকে বি পর্যন্ত সে যে এসেছে, আসতে তার যতটুকু স্মরণ হয়েছে এই স্মরণটা হচ্ছে আমাদের অ্যাস, একদম আগের মতো। এখন এখানে কাহিনীটা হচ্ছে কি, বস্তুটার ক্ষেত্রে আমি যদি পরবর্তীতে এটার হিসাবটা বের করতে চাই তাহলে হিসাবটা হবে এরকম। খেয়াল করো বস্তুটার কিন্তু একটা আদি বেগ আছে, একটা শেষ বেগ আছে, তাই না? এবং বস্তুটার কিন্তু বেগ বৃদ্ধি হয়েছে কতটুকু পরিমাণ? প্রতি সেকেন্ডে এই পরিমাণ। তাহলে আমরা এটা কিন্তু একটু লিখতে পারি যে 1 সেকেন্ডে বস্তুটার বেগ বৃদ্ধি হয় এই পরিমাণে। তো এটা আমরা একটু লিখি, 1 সেকেন্ড সময় আমাদের এই বস্তুটার বেগ পরিবর্তন হয় বা বেগের যে বৃদ্ধি সেটা হয় হচ্ছে এই পরিমাণ। তো এখানে বাংলায় লিখলাম আমি বেগের বৃদ্ধি হচ্ছে এ, এবং এ কি পরিমাণ এটা আমরা জানি না, এ হচ্ছে জাস্ট একটা নাম্বার ধরে নাও। এখন সুতরাং তুমি দেখতে পাচ্ছ ত্বরণ মানে কি প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি, এবং আমরা এটাকে এ ধরেছি, তাহলে এ হচ্ছে কি আমাদের ত্বরণ। বাট আমাদের এখানে বেগ বৃদ্ধি কিন্তু 1 সেকেন্ডে হয়নি, আমি দেখতে পাচ্ছি বেগ বৃদ্ধিটা হয়েছে টোটাল টি পরিমাণ সময়, এটাকে টি সেকেন্ডও বলতে পারো তোমার ইচ্ছা। তাহলে আমি যদি বলি টি সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি হয়েছে, তাহলে সেটা হবে অবশ্যই কত, ঐকিক নিয়ম অনুসারে এর সাথে টিটা আমাদের গুণ যাবে। তাহলে এর সাথে টিটা হচ্ছে কি আমাদের বেগ বৃদ্ধিটা নির্দেশ করে যে কতটুকু বেগ বৃদ্ধি হয়েছে। এখন আমরা যদি শেষ বেগের দিকে একটু তাকাই, ভি হচ্ছে কি আমাদের শেষ বেগ। এবং তোমরা জানো আমি যদি শেষ বেগের কথা বলি তাহলে শেষ বেগটা দুইটা জিনিসের সমন্বয় হবে। একটা হচ্ছে আদি বেগ, দ্যাট মিনস একদম শুরুতে তার যে বেগটা ছিল সেটা, প্লাস একদম শেষ বেগ পজিশনে আসার সময় বা বি পজিশনে আসার সময় তার বেগটা কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা। তাহলে শেষ বেগ ইজ ইকুয়াল টু কি আদি বেগ প্লাস বেগ বৃদ্ধি,
এটা আমরা অবশ্যই লিখতে পারি, কেননা বেগটা বৃদ্ধি হয়েছে বা বেড়ে গেছে বলেই সে শেষ বেগে রূপান্তর হয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি। শেষ বেগটা আমাদের কী ছিল? শেষ বেগটা আমাদের ছিল হচ্ছে ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু আদি বেগটা কত ছিল? আদি বেগটা ছিল হচ্ছে ভি নট, তাই না? হ্যাঁ, ভি নট ছিল, প্লাস বেগ বৃদ্ধি। কতটুকু বৃদ্ধি পেয়েছে দেখো, টি সেকেন্ড সময় আমাদের বেগ বৃদ্ধি হয়েছে এটি পরিমাণ। তাহলে তুমি এখানে বেগ বৃদ্ধির জায়গায় এটি জিনিসটা বসিয়ে দেবে। তাহলে দেখো তো, এটা একটা চিরচেনা সূত্র হয়ে গেছে। এই যে সূত্রটা আমরা বের করতে চেয়েছি, একদম সিম্পলি সেই সূত্রটাই কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। বাট এখানে কথা হচ্ছে, আমরা তো এখানে ত্বরণ নিয়ে কাজ করছি, বাট যদি মন্দন নিয়ে কাজ করতাম, দ্যাট মিনস এ যদি আমাদের মন্দন হতো তখন কি হতো? এটা কিন্তু আমাদের ত্বরণ নিয়ে কাজ করা, যেখানে এ হচ্ছে ত্বরণ হিসেবে কাজ করে। বাট যদি কখনো আমাদের মন্দন নিয়ে আমরা কাজ করতাম, তখন সিম্পলি কিছুই হতো না, এর আগে একটা মাইনাস বসতো। তার মানে ভি ইজ ইকুয়াল টু ভি নট মাইনাস এটি হতো। এটা কখন? যখন আমাদের এ দ্বারা আমরা মন্দনকে প্রকাশ করব, ঠিক ওই সময়টাতে আমরা এরকম একটা ফর্মুলা ইউজ করতে পারি। এবং তোমরা যে ফর্মুলাটা দেখেছো, এটা কোনো ক্যালকুলাস ইউজ করে করা হয়নি, এটা একদম সিম্পল ওয়েতে করা হয়েছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এটাকে আমরা ক্যালকুলাসের মতো করে করব। করার জন্য আমাদের কিছু জিনিস দেখতে হবে। প্রথমে দেখে নাও, বি থেকে সি পর্যন্ত কিন্তু আমাদের এই বস্তুটা এসেছে। কি নিয়ে এসেছে? অবশ্যই একটা অসমবেগ নিয়ে এসেছে এবং একটা ত্বরণ এ নিয়ে এসেছে। কেন? কারণ বস্তুটা যেহেতু ত্বরণে চলছিল, তার মানে তার বেগটা অবশ্যই সি বিন্দুতে পরিবর্তন হবে। তার মানে সি বিন্দুতে আমি ধরে নিই তার বেগ যে পরিবর্তন হবে, এই পরিবর্তনটা অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা পরিবর্তন। দ্যাট মিনস বি থেকে সিতে গেলে তার বেগের পরিবর্তন হবে খুবই ক্ষুদ্র, যেটাকে আমি ডিভি ধরতে পারি। এবং বি থেকে সিতে গেলে আমাদের আরও কিছু জিনিসের পরিবর্তন হবে, সেটা হচ্ছে সময়ের পরিবর্তন হবে। তাহলে সময় কতটুকু? ডিটি পরিমাণ সময় এখানে লাগবে। এবং বি থেকে সি যেহেতু অনেক ক্ষুদ্র একটা দূরত্ব, তার মানে এই দূরত্বটাকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে? অবশ্যই ডি এস দিয়ে। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পাবো অ্যাকচুয়ালি। একটা হচ্ছে বি থেকে সিতে যাওয়ার সময় ডিটি, এটা অনেক ক্ষুদ্র। এই ক্ষুদ্র সময় আমাদের বি থেকে সি অতিক্রম করেছে, যার স্মরণ হচ্ছে ডিএস, এবং এই ক্ষুদ্র সময় তার বেগটা ছিল কি? ডিভি। এবং এখানে ডিভি বা বেগের পরিবর্তনটা একমাত্র হয়েছে ত্বরণের জন্য, এবং আমাদের এখানে ত্বরণটা কিন্তু সেম থাকবে, ত্বরণে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি পর্যন্ত ত্বরণ যা ছিল, বি থেকে সি পর্যন্ত কিন্তু ত্বরণটা তাই থাকবে। তাহলে এই ত্বরণের সূত্রটাকে ইউজ করে আমরা কিন্তু ক্যালকুলাসে এটা রূপান্তর করতে পারি। তাহলে আমি যদি এখন ক্যালকুলাস এই মেথডে এটা প্রবলেম সলভ করতে যাই, যদি একটু ভিন্ন কালারে দেখাই, তাহলে বুঝতে পারবে আমরা এখানে আসলে ত্বরণের যেই ডেফিনিশন আছে সেটা দিয়েই এটা বের করতে পারবো। ত্বরণ কী ছিল? সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন। তুমি দেখতে পাচ্ছ এখানে সময়ের পরিবর্তনটা খুবই ছোট, ডিটি, তার মানে সময়ের পরিবর্তন নিচে বসবে। এর সাপেক্ষে আমাদের এখানে বেগের একটা পরিবর্তন ছিল, যেটা হচ্ছে কি? ডিভি। তার মানে বেগের যে পরিবর্তনটা ডিভি, এটা আমাদের উপরে বসবে। তাই যদি হয়ে থাকে তাহলে এ ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু ডিভি, এইভাবে এটা কাজ করবে। আমরা এর সাথে ডিটিকে এখানে গুণ করতে পারি। এখন এখানে সমস্যা আছে একটা। সমস্যা হচ্ছে আমরা এখানে এইটাকে কিন্তু চিনি না, তাই না? একই সাথে ডিটি এবং ডিভি এভাবে রাখলেও কিন্তু আমাদের সূত্রটা বের হবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষে আমরা এখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব। তারপরে দেখবো আমাদের এখান থেকে পিওর কোনো ভি এর মানটা বের হয় কিনা। দ্যাট মিনস আমাদের টার্গেট হচ্ছে এই সূত্র থেকে ভি এর মানটা বের করা। তাহলে দেখো, এই লাইনটা মনে রাখো, আমরা পরবর্তীতে বা পরবর্তী স্লাইডে ঠিক এই লাইনটা লিখবো। দ্যাট মিনস ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি। তাহলে চলো লিখে ফেলি, ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি। এটা এসেছে আমাদের আগের সূত্র থেকে। এখন আমরা যদি উভয় পক্ষ ইন্টিগ্রেশন করি, তাহলে অনেকটা এভাবে করবো, ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। এখন এখানে কথা হচ্ছে আমাদের বেগের মান এবং এই যে সময় ডিটি, এটারও কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে, তাই না? তোমরা যদি মনে করে থাকো, অবশ্যই এতে সীমা আছে। বেগের ক্ষেত্রে আমাদের সীমাটা কেমন ছিল? একদম আদি বেগ ছিল আমাদের ভি নট, শেষ বেগ হচ্ছে ভি। যদি তুমি আগের স্লাইডটা দেখো, তুমি দেখবে আদি বেগ ছিল আমাদের ভি নট এবং শেষ বেগ ছিল আমাদের ভি। তাই যদি হয় তাহলে আমাদের এখানে সীমাটা কমপ্লিট। আর এখানে এটাকে বাইরে বের করবো, যেহেতু এ হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, যেটার মানটা কনস্ট্যান্ট, এটাকে আমরা কখনো ইন্টিগ্রেশন করব না। এবং ভেতরে হচ্ছে ডিটি, টি এর মানটাও কি? অবশ্যই 0 সেকেন্ড থেকে শুরু করে টি পরিমাণ একটা সময়। তাহলে এই সীমাটা আমাদের দিতে হবে যখন আমরা সমাকলন করব বা ইন্টিগ্রেশন করব। ডিভিকে ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র ভি হয় এবং উপরে নিচে দুইটা আমাদের যেই সীমা আছে তারা চলে আসবে। এই ঠিক আছে, ডিটিকে ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র টি হয়, আর উপরে নিচে হচ্ছে টি0, এটা চলে আসবে। তাই যদি হয় এটা হবে ভি মাইনাস ভি নট
তারপরে অংশ হচ্ছে আমাদের a ইন্টু টি মাইনাস 0। খেয়াল করে দেখো এরকমভাবে এটা কাজ করবে। তো আলটিমেটলি আমরা পাবো ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হচ্ছে a ইন্টু টি। তার মানে ক্যালকুলাসটা ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই এভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। এখন এখানে মজার বিষয় হচ্ছে কি, মাঝে মাঝে এই প্রবলেমটাকে বা এই ফর্মুলাটাকে একটু ভিন্নভাবে দেওয়া হয়। তুমি যদি আগের স্লাইডে দেখো আমাদের এখানে সব কিছু কিন্তু এক্স অক্ষ বরাবর কাজ করছে। তাই যদি হয় তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের এখানে কিছু কিছু বইতে আমি দেখেছিলাম আদি বেগটাকে ধরা হয় হচ্ছে ভি নটের বদলে ভি এক্স নট ধরা হয়, যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করছে। এক্স মানে এ ত্বরণ যেটা, এটাকে আমি কিছু কিছু বইতে দেখেছি এ এক্স হিসেবে ধরা হয়, যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করছে। তার মানে এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। এবং একই সাথে আমরা যে শেষ বেগটা দেখছি এটাকে ভি এক্স হিসেবে ধরা হয়। তাই যদি হয় তাহলে আমাদের যে ইকুয়েশনটা আমরা বের করেছি, দ্যাট মিনস এই জায়গাটাতে এটাকে তাহলে একটু মডিফাইড ফর্মতে লিখতে পারবো। যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর সবগুলোকে এক্স ধরছি এক্সের সম্মান রক্ষার্থে, তাই এদের মানগুলোকে আমরা এভাবে লিখতে পারবো ভি এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এ এক্স ইন্টু টি। তাই কোথাও যদি তুমি এরকম কোনো একটা ফর্মুলা পেয়ে যাও তাহলে কোনো ঘাবড়ানোর কিছু নাই, কেননা এই ফর্মুলাটা আলটিমেটলি পজিটিভ এক্স এক্সিস বরাবর আমাদের কোনো একটা বস্তুর একমাত্রিক গতির সমীকরণকে নির্দেশ করে। এবং এক্ষেত্রে যদি আমাদের বস্তুটা এক্স অক্ষ বরাবর গতিশীল না হয়ে কথার কথা ওয়াই অক্ষ বরাবর গতিশীল হতো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সূত্রটা অনেকটা এরকম হতো। দ্যাট মিনস ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস হচ্ছে এ ওয়াই ইন্টু টি। তার মানে এখানে ওয়াই অক্ষ বরাবর যদি কাজ করতে হবে তখন আমাদের সূত্রটা হয়ে যেত এরকম, এবং জেড অক্ষ বরাবর কাজ করলে আমাদের জাস্ট ওয়াইয়ের জায়গায় জেডই বসতো। তার মানে তুমি চাইলে এরকম কিছু সূত্র মাঝে মাঝে দেখতে পারো, যেটা দেখলে একদমই চিন্তা করার কিছু নেই। দ্যাট মিনস ভি অফ জেড ইজ ইকুয়াল টু ভি জেড নট প্লাস হচ্ছে এ জেড ইন্টু টি। এই ধরনের উদ্ভট সূত্র যদি তুমি দেখো তাহলে তোমার চিন্তার কিছুই নেই, এটা আসলে জেড এক্সিস বরাবর আমাদের এই যে গতির সমীকরণটা ছিল এটাকে প্রকাশ করে। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা আরও একটা গতির সমীকরণ দেখতে পারি। সেটা ছিল কি, সেটা হচ্ছে এটা। দ্যাট মিনস এস ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2, যেখানে ভি নট হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ, এস হচ্ছে আমাদের সরণ। তো এটা সলভ করতে হলো আমাদের একই রকম একটা ছবি আমরা দেখতে পারি, যেখানে দেখতে পাচ্ছ এ বিন্দু থেকে কোনো একটা বস্তু যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছেছে। এবং তুমি ধরে নাও এই বিন্দুতে আমরা আগের মধ্যে ধরে নিতে পারি অবস্থানটা হচ্ছে এক্স নট এবং বি বিন্দুর অবস্থানটা হচ্ছে আমাদের এক্স। এই বিন্দুতে সময়টা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0, বি বিন্দুতে আমাদের সময়টা হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি। এবং এই বিন্দুতে আমি যদি বেগের কথা বলি তাহলে তুমি ধরে নিতে পারো এই বিন্দুতে আমাদের একটা নির্দিষ্ট বেগ ছিল, আমরা জানি না কত, এবং ভি বিন্দুতেও নির্দিষ্ট বেগ আছে, এটাও আমরা জানি না। আমরা এখানে বেগ নিয়ে যেহেতু কাজ করছি, তার মানে তুমি ধরতে পারো যে আমাদের এই বিন্দুতে বেগটা ছিল হচ্ছে ভি নট আদি বেগ, এবং বি বিন্দুতে আমাদের বেগটা ছিল হচ্ছে ভি বা শেষ বেগ। যেহেতু আমাদের সূত্রের মধ্যে দুইটা বেগ দেওয়া আছে, আদি বেগ এবং শেষ বেগ, তাই আমরা এই দুটোকে অবশ্যই ধরে নেব। তারপরে যেটা ধরতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে এ থেকে বি পর্যন্ত অবশ্যই এই বস্তুটার একটা নির্দিষ্ট সরণ হয়েছে, এবং এই সরণটা হচ্ছে আমরা সবাই জানি এস পরিমাণ। তাহলে আমরা এখানে একটা বিষয় কনফার্ম যে এসটাকে কীভাবে দেখতে পারি, এস ইজ ইকুয়াল টু ওই বস্তুটার শেষ অবস্থান মাইনাস হচ্ছে আদি অবস্থান। এইভাবে আমরা এস এর মানটা বা সরণের মানটা বের করতে পারি। তবে তাই হোক, আমরা এখন এটা একটু সলভ করার চেষ্টা করি। আমাদের এখানে খেয়াল করে দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে চাইলে একটা নির্দিষ্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে আমাদের গড় বেগ। গড় বেগের সূত্র অ্যাপ্লাই করে কিন্তু এটাকে সলভ করা যায়। তো গড় বেগের সূত্রটা কীরকম? গড় বেগের সূত্রটা হচ্ছে, গড় বেগ বলতে আমরা বি ভারকে বোঝাই। তাহলে বি বার বা গড় বেগ মানে হচ্ছে কোনো একটা বস্তুর মোট সরণের পরিবর্তন ভাগ হচ্ছে মোট সময়ের পরিবর্তন। তো এই বস্তুটার মোট সরণের পরিবর্তন কতটুকু? অবশ্যই এ থেকে বি। তাহলে আমরা এই সরণের পরিবর্তনটাকে এখানে লিখতে পারি, সেটা হচ্ছে কি এ থেকে বি পরিমাণ, এবং এটাকে আমরা ভাগ করব কি মোট সময়ের পরিবর্তন, এবং সময়ের পরিবর্তনটা কত? টি ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করে টি ইজ ইকুয়াল টু টি পর্যন্ত। তার মানে সময়ের পরিবর্তনটা অবশ্যই টি মাইনাস টি নট এভাবে কাজ করবে। আর উপরে থেকে এই বিটা আসলে কি হিসেবে কাজ করেছে? এ থেকে বি বিন্দুর যেই দূরত্বটা ছিল সেটা হিসেবে কাজ করেছে। তো আমরা তো এখন গড় বেগ বের করছি, তো এ থেকে বিটাকে দূরত্ব না বলে এটাকে তুমি সরণ বললে সবচেয়ে ভালো হবে। দ্যাট মিনস এ থেকে বি পর্যন্ত আমরা সরণ বের করছি। তো গড় বেগ বের করলে অনেক লাভ আছে, আমরা একটু দেখি।
গড়বেগ হচ্ছে ভি বার, এবং এ থেকে বি পর্যন্ত আমি যদি বের করি, এটা অবশ্যই হচ্ছে কি দুইটা অবস্থানের পরিবর্তনের সমান। তাহলে একটা অবস্থান হচ্ছে শেষ অবস্থান এক্স মাইনাস আরেকটা অবস্থান হচ্ছে আদি অবস্থান এক্স নট, এবং নিচে হচ্ছে টি, টি এর মানটা আমরা জানি না, এবং টি নটের মান যেটা সেটা হচ্ছে অবশ্যই শূন্য, কেননা এখানে স্থির অবস্থা থেকে বা শূন্য অবস্থা থেকে আমরা যাত্রা শুরু করেছি, সেই অনুসারে এটা শূন্য হবে। তাহলে ভি বার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট ডিভাইড বাই হচ্ছে টি, এবং আমি যদি এখানে গুণ করে দিই, আমি পাবো হচ্ছে ভি বার ইন্টু টি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট, যেখানে ভি বার হচ্ছে কি একটা গড় বেগ হিসেবে কাজ করে। এখন আমরা তো গড় বেগের একটা ছোটোখাটো ইকুয়েশন বের করলাম, তাই না? তো এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস কিন্তু জানি, এবং সেই জিনিসটা অনেকটা এরকম যে তুমি যদি ধরো কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট গতিতে চলতে থাকে, তাহলে ওই বস্তুর গড় বেগ হবে হচ্ছে তার আদি বেগ এবং শেষ বেগ, এই দুটোর যোগফল ভাগ হচ্ছে 2। তার মানে আমি এখানে গড় বেগের আরেকটা ইকুয়েশন লিখতে পারি, আমি যদি একটু ভিন্ন কালারে লিখি, এখানে আমরা ইচ্ছা করলে গড় বেগকে আরেকভাবে লিখতে পারি। গড় মানে হচ্ছে অন অ্যাভারেজ, দ্যাট মিনস একটা বস্তুর শুরুর বেগ এবং একটা বস্তু যদি শেষের বেগটা হয় ভি, এবং তাদেরকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, আমি যেটা পাবো সেটা হচ্ছে গড় বেগ। তো আলটিমেটলি আমরা এখানে গড় বেগ বলতে কাকে বুঝছি? ভি বারকে বুঝছি। তাহলে ভি বার যেটা, সেটা ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ওই বস্তুটার আদি বেগ প্লাস হচ্ছে শেষ বেগ ভাগ হচ্ছে 2। তাহলে এই গড় বেগের যে মানটা আমরা পেয়েছি এখন, এই মানটাকে আমরা আমাদের এই সমীকরণে বসিয়ে দিই, দ্যাট মিনস 1 নং সমীকরণে যদি আমি বসিয়ে দিই, তবে আমরা একটা নির্দিষ্ট জিনিস কন্টিনিউ করতে পারবো। গড় বেগ ভি বার, তো এই ভি বারটাকে আমরা কি হিসেবে লিখতে পারি? অবশ্যই ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2 হিসেবে লিখতে পারি। ওর সাথে হচ্ছে টি গুণন ইজিক্যাল টু এক্স মাইনাস এক্স নট এখানে কাজ করবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এক্স মাইনাস এক্স নট তো নিয়েছি, এবং মজার বিষয় হচ্ছে কি এক্স মাইনাস এক্স নট এই টোটালটা কিন্তু আমাদের কাজ করছে কি হিসাবে? অবশ্যই অ্যাস হিসেবে কাজ করছে। এই যে এই জায়গাটাতে দেখো আমাদের যে স্মরণের পার্থক্য এটাই কি ছিল, মানে অবস্থানে যে পার্থক্য ছিল এটাই কিন্তু আমাদের অ্যাস ছিল বা স্মরণ ছিল। তাহলে আমি বলতে পারি না ভি নট প্লাস ভি ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু টি ইজ ইকুয়াল টু এই টোটালটা হচ্ছে কি আমাদের অ্যাস। তো আই থিঙ্ক তোমরা এখানে মিলাতে পেরেছো, এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে আমাদের গড় বেগের যে কনসেপ্টটা আছে সেটা ইউজ করা হয়। তাহলে অ্যাস ইজ ইকুয়াল টু গড় বেগ ইন্টু টি, এটাও আমাদের এখানে নির্দেশ করা হয়েছে। আবার দেখো আমরা এই লাইনটাকে কিন্তু একটু মডিফাই করে নতুন একটা সূত্র বানাতে পারি। যেমন আমি যদি তোমাকে এই লাইনটা দেখাই সিম্পলি, তাহলে এই লাইনটা তুমি কিন্তু একটু মডিফাই করতে পারো। কিভাবে? তুমি এখানে এক পাশে কি রাখবে? এক্সকে রাখবে, আরেক পাশে এক্স নটকে নিয়ে আসবে, তারপর থাকবে হচ্ছে কি ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এই জিনিসটা কিন্তু এখানে থাকতে পারে, কোনো সমস্যা হয় না। তাই যদি হয় তাহলে এটাও কিন্তু একটা সূত্র হিসেবে কাজ করবে। এবং মজার বিষয় হচ্ছে আমি যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু এক্স নট এতটুকু অক্ষত রাখি, এবং ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2 এটার মান যদি গড় বেগ আমি বসিয়ে দিই, তাহলে ওর সাথে টি গুণ যাবে, তাহলে এটাও কি একটা ফর্মুলা হিসেবে কাজ করবে। আমি যদি ব্ল্যাক কালারে কন্টিনিউ করি, এটা একটা ফর্মুলা, তারপরে একদম লাস্টের লাইনে এটা আমরা বের করেছি, এটা আরেকটা ফর্মুলা, এবং আমাদের 1 নং ইকুয়েশনের এটা যে ছিল এটাও কিন্তু একটা ফর্মুলা হিসেবে কাজ করে। এবং ফাইনালি আমাদের এই গড় বেগের যে ফর্মুলাটা, এটা বেশি ইম্পর্টেন্ট, কেননা এটা ছাড়া তোমরা এখানে কাজই করতে পারতে না। তাহলে গড় বেগের যে ফর্মুলা, এটা আমাদের এখানে কাজে লাগবে। তাহলে প্রত্যেকটা ফর্মুলা কি একে অপরের সাথে রিলেটেড রয়েছে। তাহলে আমরা এভাবে অনেকগুলো সূত্র কিন্তু এখান থেকে বের করতে পারি। তো এবার যদি আমরা একটু ক্যালকুলাস ইউজ করি, ক্যালকুলাস ইউজ করার জন্য আমরা আগের মধ্যে কি করব, ধরে নেব হচ্ছে বি থেকে আমাদের এখন বস্তুটা হচ্ছে সি বিন্দুতে যাচ্ছে। তাহলে বি থেকে যদি বস্তুটা সি বিন্দুতে যায়, তাহলে আমাদের এই বস্তুটার অবশ্যই ক্ষুদ্র একটা সরণ তৈরি হবে, এবং এই সরণটাকে তুমি ডিএস ধরতে পারো। এবং এতটুকু ক্ষুদ্র সময় যেতে আমাদের ডিটি পরিমাণ সময় লাগবে, এবং এতটুকু ক্ষুদ্র দূরত্ব আমরা যেহেতু যাব, তার মানে আমাদের এখানে কিন্তু ভি এর যে মানটা সেটা থাকবে, তাই না? একটা নির্দিষ্ট বেগ থাকবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে আমরা গড় বেগ বের করব এতটুকু জায়গার জন্য, দ্যাট মিনস ডিএস পরিমাণ ক্ষুদ্রতে ক্ষুদ্র সরণ এবং ডিটি পরিমাণ ক্ষুদ্রতে ক্ষুদ্র সময়ের জন্য আমরা এখন টোটাল যেই গড় বেগটা আছে সেটা বের করব। তাহলে আমাদের এখানে ডিটি পরিমাণ সময় ব্যবধানে আমাদের যদি সরণটা ডিএস পরিমাণ হয়, তাহলে আমরা এখানে গড় বেগের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট অনুসারে লিখতে পারি গড় বেগ ভি ইজ ইকুয়াল টু ডিএস ডিভাইড বাই
ডিটি। এটা কিন্তু গড় বেগের সংজ্ঞা অনুসারে আমরা লিখতেই পারি, তাই না? তাই যদি হয়ে থাকে তাহলে এটা নিয়ে আমরা এখন কাজ করব, কেননা এটা হচ্ছে একটা ক্যালকুলাস ফরম্যাট। তাহলে এই ফরম্যাটটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, আমরা নতুন একটা স্লাইড নিলাম। স্লাইডে আমরা কি দেখলাম যে গড় বেগ যদি হয় ভি বার, তাহলে গড় বেগের মান হচ্ছে কি যে ডিএস পরিমাণ সময় যদি হয় ডিটি পরিমাণ, মানে ডিটি পরিমাণ সময় যদি ডিএস পরিমাণ সরণ হয়, তাহলে এদের ভাগফলটাই হচ্ছে কি গড় বেগ হিসেবে কাজ করবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা আর গুণ করে দেব, তাহলে আমাদের ভি নট ডিটি ইজ ইকুয়াল টু ডিএস আসবে, যেখানে আমাদের ডিএসটা হচ্ছে কি অতি ক্ষুদ্র সরণের যে পরিবর্তনটা ছিল সেটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এক্সের যদি আমি সূত্রটা পেতে চাই, তাহলে উভয় পক্ষ আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে তুমি যদি ইন্টিগ্রেশন করো, আমি একটু অদল বদল করি, ডিএসটাকে এই পাশে নিয়ে আসি আর ভি নট মানে ভি বার ডিটিকে ওই পাশে নিয়ে যাই। ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সীমা অবশ্যই দিতে হবে। এখন তুমি কতটুকু সীমা দিবে খেয়াল করে দেখো। আমাদের সীমাটা হচ্ছে অল টাইম দিতে হয় এ থেকে বি পর্যন্ত। দ্যাট মিনস তোমার শুরুটা হচ্ছে এতে, শেষটা হচ্ছে বিতে। আর আমরা বি থেকে সি যতটুকু দেখেছিলাম এটা জাস্ট হচ্ছে বোঝার জন্য বা সংজ্ঞা দেওয়ার জন্য। দ্যাট মিনস তুমি যে গড় বেগের সংজ্ঞাটা দিবা, এই সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়ার জন্য আমরা বি থেকে সি পর্যন্ত এতটুকু দূরত্বকে নিয়েছিলাম। তাই আমাদের বি থেকে সি পর্যন্ত কোনো কিছুই আমরা কাউন্ট করব না, আমরা শুধুমাত্র এ থেকে বি পর্যন্ত কাউন্ট করব। তাহলে এ থেকে বি পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ তোমার সরণ হয়েছে বা অবস্থানে পরিবর্তনটা হয়েছে এক্স নট থেকে শুরু করে এক্স পর্যন্ত, এবং একই সাথে তোমার যে সময়ের পরিবর্তনটা সেটা হয়েছে একদম 0 থেকে শুরু করে টি পর্যন্ত। তাহলে এই দুটো করে আমরা লিমিট নিতে পারি বা সীমা নিতে পারি পরবর্তী পেজে। তার মানে আমরা যখন ডিএস নিয়ে কাজ করব, তখন আমাদের নিম্ন সীমা হবে আদি অবস্থান, ঊর্ধ্ব সীমা হবে শেষ অবস্থান। আর আমরা যখন ডিটি নিয়ে কাজ করব বা টাইম নিয়ে কাজ করব, আমাদের আদি সময় হচ্ছে কি 0 এবং শেষ সময় হচ্ছে কি আমাদের টি। তাই যদি হয়ে থাকে তাহলে এই সীমার মধ্যে আমরা এখন ইন্টিগ্রেশন করে দেখি। এই জায়গাটাতে থাকবে শুধুমাত্র এস, এবং আমাদের এই জায়গাটাতে থাকবে শুধুমাত্র এক্স নট এবং এক্স, আর এখানে থাকবে ভি বার বা গড় বেগ যেটা সেটা বাইরে চলে আসবে। ভেতরে আমাদের থাকবে ডিটি, ডিটিকে ইন্টিগ্রেশন করলে আমি পাবো টি, এবং এটার ঊর্ধ্ব সীমা হবে টি এবং নিম্ন সীমা হবে অবশ্যই 0। তাই যদি হয় তাহলে আমরা এস এর জায়গায় প্রথমে এক্স বসাবো, মাইনাস দিব, এক্স নট বসাবো, যেটা আমাদের ফর্মুলা অনুসারে ছিল মানে ইন্টিগ্রেশন করার। আর এখানে ভি নটটা যা আছে তাই থাকবে, ভেতরে হবে কি টি মাইনাস 0। তবে তাই হোক, আমরা এখানে ফাইনালে পাচ্ছি এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু ভি বার ইন্টু টি। তাহলে ভি বারটা কী ছিল? অবশ্যই এখানে গড় বেগ ছিল। এখন আমরা গড় বেগের কিন্তু আরেকটা সংজ্ঞা অলরেডি জানি। গড় বেগ মানে হচ্ছে কি? গড় বেগ মানে হচ্ছে যেটা আমরা অলরেডি জেনেছি, আদি বেগ দ্যাট মিনস ভি নট প্লাস হচ্ছে শেষ বেগ দ্যাট মিনস ভি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের গড় বেগের এক্সাক্ট ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমরা এখন এই 1 নং ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেব। তাহলে এক্স মাইনাস এক্স নট আমরা পাবো, আর ওই পাশে আসবে গড় বেগ দ্যাট মিনস ভি নট প্লাস হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে 2, এবং এই টোটালটাকে আমি এখন গুণ করব টি দিয়ে সূত্র অনুসারে বা 1 নং ইকুয়েশন অনুসারে। ওকে, তাই যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু, আমরা একটা কাজ করি, আমরা এখানে এক্স মাইনাস এক্স নটটাকে ইচ্ছে করলে অ্যাস লিখতে পারি, কোনো সমস্যা নেই। এবং তুমি আলটিমেটলি এখানে কিন্তু সেম সূত্রটাই পেয়ে যাচ্ছ। দ্যাট মিনস এখানে ভি নট প্লাস হচ্ছে ভি ভাগ হচ্ছে 2 ইন্টু আমাদের টি। তার মানে তুমি যে সূত্রটা পাচ্ছ এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে বা প্রতিপাদন করতে বলেছে। এবং তুমি চাইলে এটাকে অনেকভাবেও লিখতে পারো। দ্যাট মিনস তুমি এই ফর্মুলাটাকে মডিফাই করে অনেকভাবে লিখতে পারো। দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস হচ্ছে ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এভাবেও লিখতে পারো। যে কোনোভাবে লিখে না কেন আমাদের অনেকগুলো সমীকরণ তৈরি হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি আগের পেজেও কিন্তু হয়েছিল। তার মানে এটাকে আমি আর বাড়ালাম না, তোমরা সিম্পলি দেখতে পেলে যে ঠিক এইভাবে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করতে পারি। তারপরে আমরা আরেকটা ইকুয়েশন সলভ করব, যেটা তোমাদের অনেক পরিচিত এবং এটাও তোমরা অনেকবার দেখে এসেছো। এবং এটা যদি সলভ করতে চাই তাহলে চলো আমরা আরও একবার সেম সিনারিওটা দেখে ফেলি। আমাদের এখানে এই ইকুয়েশনে কিন্তু ত্বরণ দেওয়া আছে। তার মানে আমি ধরে নিলাম একদম শুরুতে আমাদের বস্তুটা এই অবস্থানে বসে আছে। তার মানে এখানে আমাদের টি ইজ ইকুয়াল টু 0, এবং টি ইজ ইকুয়াল টু টি সময় আমাদের বস্তুটা বি বিন্দুতে চলে আসলো, কোনো একটা বস্তু। এবং একদম শুরুতে আমি ধরে নিলাম আমাদের এই বিন্দুতে থাকা বস্তুটার বেগ ছিল ভি নট, এবং বি বিন্দুতে এসে তার বেগটা হয়ে গেছে ভি।
তারপরে হচ্ছে আমাদের এখানে একদম শুরুতে অবস্থানটা ছিল x0 এবং b বিন্দুতে আমাদের অবস্থানটা হয়েছে x এবং a থেকে b পর্যন্ত যে সরণটা ছিল সেটা হচ্ছে s। তাহলে এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ত্বরণ a কাজ করেছে, এই ত্বরণটা করেছে কি আমাদের v0 এর মানটা সিম্পলি v তে কনভার্ট করে দিয়েছে, তার মানে বেগের পরিবর্তন ঘটিয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে গড় বেগের সূত্র। আমরা যদি এই সূত্রটা প্রতিপাদন করতে চাই তাহলে আমরা ধাপে ধাপে আগাবো। তো একদম প্রথম ধাপ হচ্ছে আমরা যদি গড় বেগ বের করি তাহলে গড় বেগ হচ্ছে কি আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের আদি বেগটা কত? অবশ্যই v0। শেষ বেগটা কত? অবশ্যই v। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি এখানে গড় বেগটা পেয়ে যাব। এখন আমরা গড় বেগটাকে একটু মডিফাই করতে পারি। কিভাবে? তুমি দেখতে পাচ্ছ গড় বেগের মধ্যে কিন্তু শেষ বেগ এই অংশটা আছে, আর তোমরা কিন্তু শেষ বেগের একটা সূত্র জেনে এসেছো যে v = v0 প্লাস at, যেখানে v0 হচ্ছে কি আমাদের আদি বেগ এবং a হচ্ছে ত্বরণ, t হচ্ছে আমাদের সময়। তাহলে আমরা এখানে এটা দিতে পারি আদি বেগ প্লাস হচ্ছে এটি, এবং এই টোটালটাকে আমি আসলে ভাগ করতে পারি 2 দিয়ে। এই অংশটা কিন্তু সহজেই দেওয়া যায়, এবং তুমি যদি এই অংশটাকে আরেকটু মডিফাই করো তাহলে কিন্তু আমরা গড় বেগের একটা দারুণ মান পাবো। তাহলে গড় বেগ = কি করতে পারো? তুমি এখানে একটা কাজ করতে পারো। তুমি দেখতে পাচ্ছ এখানে 2 v0 আছে, মানে দুইটা v0 যোগ করা হয়েছে, প্লাস 80/2 হচ্ছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে থাকছে আলটিমেটলি v0 এখানে 2 v0/2 যদি করি তাহলে শুধুমাত্র v0 থাকে, আর এখানে থাকে হচ্ছে 1/2 × 80। তাহলে এতটুকু জিনিস আমাদের এখানে থাকছে। তো এটা যে থাকলো এটা কিন্তু একটা সূত্র হিসেবে তোমরা কাজে লাগাতে পারো, যে গড় বেগের আরেকটা সূত্র হচ্ছে আমাদের এটা। এখন আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা তো জানি যে এখানে t পরিমাণ সময় আমাদের বস্তুটা কিন্তু s সরণ অতিক্রম করেছে a থেকে b পর্যন্ত। এই যে s সরণ অতিক্রম করেছে, এই s এর কিন্তু আবার আরেকটা সূত্র আছে আলাদা। তাহলে সরণ যদি হয় s তাহলে ওর মান হচ্ছে কি গড় বেগ গুণন হচ্ছে সময়, এরকম সূত্র আমরা কিন্তু দেখেছি। তাহলে গড় বেগের সাথে সময়কে গুণ করলে আমরা কিন্তু সরণ পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে কিন্তু আলটিমেটলি আমরা গড় বেগের যে মানটা আছে সেটাও বের করতে পারবো, তাই না? যেহেতু আমাদের এখানে গড় বেগের মানটা দেওয়াই আছে। তো আমরা যদি এটাকে একটু মডিফাই করি তাহলে আমরা পাবো s = গড় বেগের যে মানটা সেটা হচ্ছে v0 প্লাস হচ্ছে 1/2 × at, যেটা অলরেডি আমরা এখন বের করেছিলাম, ইন্টু ওই পাশে হচ্ছে t হবে। তাহলে এটা হচ্ছে আমাদের যে সরণ s এর মান, এবং এই সরণটা অবশ্যই তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট ত্বরণের জন্য। তাহলে খেয়াল রাখবে আমাদের এখানে কিন্তু ত্বরণ এই ফ্যাক্টরটা কাজ করবে, এখানে কোনো সমবেগ কাজ করবে না। যদি সমবেগ কাজ করতো তাহলে এই দুইটাই কি v হতো অথবা v0 হতো। তারপর যেটা করব সেটা হচ্ছে আমরা t দিয়ে সব কিছু গুণ করে দিই। তাই যদি হয় তাহলে আমাদের এখানে হবে হচ্ছে v0t প্লাস হচ্ছে 1/2 at²। এবং আই থিঙ্ক তোমরা যদি দেখে থাকো তাহলে আমাদের একদম এক্সাক্ট ইকুয়েশনের সাথে কিন্তু আমাদের বের করে ইকুয়েশনটা একদম মিলে গেছে। তাহলে এটা হচ্ছে কি সমতলে গতিশীল বস্তুর সময়ের সাথে আমাদের যেই সরণ আছে সেটার সম্পর্ক। তাহলে মনে রাখবে এই সূত্রটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন কোনো একটা বস্তু সম ত্বরণে চলবে। দ্যাট মিনস এই সূত্রটা শুধুমাত্র সম ত্বরণের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু এই সূত্রটা কখনোই সমবেগের জন্য অ্যাপ্লিকেবল না। এটা মনে রাখতে হবে, যে জায়গাটাতে ত্বরণ আছে সেই জায়গাটাতে কখনো আমাদের সমবেগ থাকতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে সমত্বরণের জন্য এই সূত্রটা অ্যাপ্লিকেবল। এবার যদি আমরা এই ইকুয়েশনটাকে ক্যালকুলাস ফরম্যাটে করতে চাই তাহলে আমাকে দেখতে হবে বি থেকে সি পর্যন্ত এই দূরত্বটা। তো ধরে নাও বি থেকে সি পর্যন্ত আমাদের অতি ক্ষুদ্র একটা সরণ অতিক্রম করেছে আমাদের এই বস্তুটা, এবং এই সরণটাকে তুমি ডিএস ধরতে পারো, এবং এতটুকু সরণ অতিক্রম করার জন্য তার ডিটি পরিমাণ সময় লেগেছে। তাই যদি হয় তাহলে আমরা অবশ্যই এখান থেকে একটা বেগের সংজ্ঞা পাবো। তাহলে ক্যালকুলাস অনুসারে আমাদের এখানে বেগের মানটা কি হবে? এই ক্ষুদ্র জায়গার জন্য বেগের মানটা হবে ডিএস ভাগ হচ্ছে ডিটি। তার মানে অতি ক্ষুদ্র সময়ের পার্থক্যের সাপেক্ষে কতটুকু পরিমাণ ক্ষুদ্র সরণের পার্থক্য হয়েছে বা ডিএস এর পার্থক্যটা হয়েছে, এটাই হচ্ছে আমাদের বেগ। তাই যদি হয় তাহলে আমরা ক্যালকুলাস ফরম্যাটটা এখানে করি। তো আমি একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস ফরম্যাট। তাহলে ক্যালকুলাস ফরম্যাটে আমরা যে ইকুয়েশনটা ইউজ করবো সেটা হচ্ছে বেগের ইকুয়েশন ইউজ করবো। তাহলে ভি = কি ds/dt। তারপরে আমরা এটাকে ইচ্ছা করলে ভাঙতে পারি। ভি মানে হচ্ছে কি শেষ বেগ ছিল, তাহলে শেষ বেগ = কি আদি বেগ প্লাস ত্বরণ গুণন সময়, যে ইকুয়েশনটা আমরা অলরেডি বের করেছি। আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের ডিএস ভাগ হচ্ছে আমাদের ডিটি।
তারপরে কেসটা একদমই সোজা, তুমি এখানে আর গুণ করে দিতে পারো সব কিছু। দ্যাট মিনস এখানে ভি নটের সাথে ডিটিকে গুণ করে দিতে পারো, এটি এর সাথে ডিটিএকে গুণ করে দিতে পারো এবং ডিএসটাকে তুমি একা রাখতে পারো। এই ইকুয়েশনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে অনেকগুলো ডিফারেন্সিয়েশন আছে এবং তুমি যদি ইকুয়েশনটাকে উভয় পক্ষে কি বলবো যে অন্তরীকরণ করো বা সামেশন করো তাহলে কিন্তু আমাদের এক্সাক্ট ফর্মুলাটা চলে আসবে। তো আমি এখন একটু অদল বদল করি, ডিএসটাকে এক পাশে রাখি আর অন্য পাশে আমি সবগুলোকে নিয়ে যাই। তাহলে ভি নট ডিটি প্লাস হচ্ছে সামেশন অফ এটি ডিটি। তার মানে আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন প্লাস মাইনাস যদি মাঝখানে থাকেও প্রত্যেকটা জায়গায় আমাদের সামেশনটা গুণ আকারে চলে যাবে। এখন আমাদের কিছু কি বলবো সীমা দরকার, কেননা তোমরা দেখতে পাচ্ছ এখানে কেবলমাত্র ডিএস এবং ডিটি এটার জন্যই কিন্তু ইন্টিগ্রেশনটা হয়েছে। তাহলে এই সীমাটা খুবই সহজ, আমি বলেছিলাম যদি তোমরা আগের গ্রাফে দেখো তাহলে দেখতে পাচ্ছি আমাদের সীমাটা হচ্ছে আসলে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত কাজ করবে, কখনোই বি থেকে সি বিন্দু পর্যন্ত কাজ করবে না, এটা আমি এর আগে একবার বলেছি। তাই আমরা এখানে দেখব এই বিন্দুতে আমাদের অবস্থানটা কত এক্স নট, বি বিন্দুতে আমাদের অবস্থানটা হচ্ছে কি এক্স এবং এই অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে কি সরণ। তার মানে আমাদের এক্স নট এবং এক্স হচ্ছে কি আমাদের নিম্নসীমা এবং উর্ধ্বসীমা হিসেবে কাজ করবে সরণের জন্য। আবার সময়ের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্রথমে টি ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু হয়েছে, তারপর টি ইজ ইকুয়াল টু টি পর্যন্ত কাজ করেছে, তার মানে সময়সীমাটা আমরা পেয়ে গেলাম। তাই যদি হয় তাহলে ডিএস এর সীমাটা হচ্ছে আমাদের এক্স নট থেকে শুরু করে এক্স, ডিএসটাকে এখানে কাজে লাগাবে, তারপর হচ্ছে ভি নটটা এই জায়গাটাতে বের করে দেব, শুধুমাত্র ডিটি থাকবে। টি এর ক্ষেত্রেও কি 0 থেকে শুরু করে টি সময় পর্যন্ত আমরা এই কাজগুলো করব। এখানেও সেম 0 থেকে শুরু করে টি সময় পর্যন্ত করব, এটাকে বাইরে বের করে দিব যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, ভেতরে থাকবে টি ইন্টু ডিটি। তারপর হচ্ছে আমাদের আসল কাহিনী, দ্যাট মিনস আমরা এখন ইন্টিগ্রেশনের মেইন শার্টটা পাবো, মানে টেস্ট পাবো। মাঝখানে এখানে অ্যাস বসবে এবং উপরে নিচে বসবো হচ্ছে এক্স এক্স নট সীমা হিসেবে, এখানে বসবো হচ্ছে ভি নট, তারপরে ডিটিকে ইন্টিগ্রেশন করলে পাবো ডি মানে টি পাবো, উপরে নিচে হচ্ছে আমাদের টি এবং 0 থাকবে। তারপরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে অক্ষত থাকবে এবং ভেতরে থাকবে হচ্ছে কি খেয়াল করো, আমি যদি টি ডিটিকে ইন্টিগ্রেশন করি আমি এখানে পাবো টি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 এবং এই টোটালটাকে আমরা টি 0 এতটুকু সীমার মধ্যে রাখবো। তারপর কাজটা তো একদমই সোজা, এসের জায়গায় আমাদের এক্স মাইনাস এক্স নট বসবে আর এখানে ভি নট, টি এর জায়গায় বসবে টি মাইনাস টি নট, নট টি নট, এটা হচ্ছে টি মাইনাস 0 হবে। আর এখানে বাকি যেটা থাকছে সেটা হচ্ছে এ, তুমি ইচ্ছে করলে এ ডিভাইড বাই 2টাকে বাইরে আনতে পারো, ভেতরে থাকছে কি টি স্কোয়ার, তার মানে টি স্কোয়ার একবার বসবে আর একবার বসবে হচ্ছে 0 স্কোয়ার। এটা অ্যাকর্ডিং টু দ্য ল অফ ক্যালকুলাসের ইন্টিগ্রেশনাল ল অনুসারে এটা আমরা করেছি। তাহলে এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু ভি নট অফ টি প্লাস হচ্ছে হাফটাকে কমন নাও এ, তারপর হচ্ছে টি স্কোয়ার আসবে। তাহলে দেখো তো অনেকটা সেম মিলে গেছে না, এক্স মাইনাস এক্স নট মানে হচ্ছে কি সরণ এস, তাহলে সরণ এস ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু টি, ওর সাথে আমরা প্লাস করবো কাকে হাফ এ টি স্কোয়ারকে। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কিন্তু 100% ফিরে এসেছে এবং আমরা চাইলে এখানে দুইটা ফর্মুলা বের করতে পারি। একটা হচ্ছে তুমি চাইলে আমাদের এটাকেও মডিফাই করতে পারো, দ্যাট মিনস এই লাইনটাকে মডিফাই করে লিখতে পারো এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস হচ্ছে ভি নট অফ টি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অবস্থান এবং সময়ের মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে। এখন আমরা এই সম্পর্কটা নিয়ে আমরা আরেকটু সামনে আগাতে পারি। কিভাবে? যদি আমি ধরে নিই আমাদের আদিবেগ ভি নট ইজ ইকুয়াল টু 0, তবে আমাদের এখানে টোটাল একটা পার্ট চলে যাবে। ধরো আমাদের আদিবেগ 0, এটা হচ্ছে লেট বা ধরে নিই। আচ্ছা আমি এটা লিখলাম না, আমি জাস্ট এখানে সিম্পলি লিখলাম। তাই যদি হয় তাহলে আমাদের এস এর মানটা কী হবে, সিম্পলি আমাদের এখানে হাফ এটি স্কোয়ার হবে। এবং এই ক্ষেত্রে দেখো আমরা যেহেতু এই ইকুয়েশনটা বের করেছি সমত্বরণের জন্য, সমত্বরণ মানে কি, এমন একটা ত্বরণ যেটার মান কখনোই চেঞ্জ হবে না। আর ত্বরণের মানটা যদি কখনো চেঞ্জ না হয় তাহলে ত্বরণের মানটা অবশ্যই ধ্রুবক থাকবে এবং হাফ যেটা বা 0.5 যেটা এটাও কিন্তু ধ্রুবক হিসেবে কাজ করে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি না এস সমানুপাতিক আমাদের টি স্কোয়ার হিসেবে কাজ করবে। তাহলে যখন কোনো একটা বস্তুর আদিবেগ 0 হবে এবং ওই বস্তুটার ত্বরণ যদি সমত্বরণ থাকবে তবে আমাদের ওই বস্তুটা যতটুকু সরণ অতিক্রম করবে সেই সরণটা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে এই ইকুয়েশনটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট।
এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমরা তো ত্বরণ ত্বরণ বলে অনেক চিল্লাফাল্লা করলাম। যদি আমাদের এখানে মন্দন কাজ করতো তখন কি হতো? মন্দন বিষয়টা হচ্ছে কি, মন্দন মানে হচ্ছে -a বা ত্বরণের নেগেটিভ রূপ বা বিপরীত রূপ। তখন কিন্তু আমাদের সূত্রটা এরকম হতো না। তখন আমাদের যে সূত্রটা হতো সেটা হচ্ছে S = v0t -12 a t²। কারণ মন্দন মানেই হচ্ছে কি, মন্দন মানে হচ্ছে -a, বা সময়ের সাথে বেগ হ্রাস যে হয় বা বেগ যে কমে যায়, সে বেগ কমে যাওয়ার যে হারটা সেটাই হচ্ছে কি মন্দন। তাইলে আমাদের এখানে S = v0t -12 a t², এটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন কোনো একটা বস্তু মন্দনে চলবে। তারপরে আমরা একটু আগের স্লাইডে ফিরে যাই। আমি তোমাদেরকে এখানে আরও কিছু দারুণ জিনিস দেখাবো। সেটা হচ্ছে, ধরে নাও তোমার যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পজিটিভ এক্স অক্ষ বরাবর। এখন তোমার গতিবেগ কিন্তু পজিটিভ এক্স অক্ষ বরাবর নাও হতে পারে, তাই না? তুমি ওয়াই অক্ষ বরাবর চলতে পারো অথবা জেড অক্ষ বরাবরও চলতে পারো। সেক্ষেত্রে আমাদের এই যে টোটাল সূত্রটা বের করলাম, এটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? যদি তুমি এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস বরাবর তোমার গতিপথটাকে রাখো কোনো একটা বস্তুর, তাহলে সেক্ষেত্রে আমাদের এস এর মান হবে S = v0 x of t প্লাস হচ্ছে হাফ a x t², যেখানে x দ্বারা x অক্ষ বরাবর আমাদের বেগকে বোঝাচ্ছে এবং ত্বরণকে বোঝাচ্ছে। তারপর তুমি ধরে নাও তোমার y অক্ষ বরাবর এই বেগটা কাজ করে, তখন কিন্তু আমাদের জাস্ট দুইটা জিনিস চেঞ্জ হবে। S = v0 y of t প্লাস হচ্ছে হাফ ay t², যেখানে v0 y of t হচ্ছে কি y অক্ষ বরাবর আদিবেগ এবং a of y হচ্ছে y অক্ষ বরাবর আমাদের ত্বরণের মান। একই সাথে তুমি যদি z এক্সিসের জন্য তোমার গতিপথটা পাও, তাহলে কিন্তু আমাদের এখানে x এর জায়গায় বা y এর জায়গায় সিম্পলি z বসে যাবে। তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা আরও একটা সম্পর্ক দেখতে পারি বা আরও একটা বেগের ইকুয়েশন দেখতে পারি বা গতির ইকুয়েশন দেখতে পারি। সেটা হচ্ছে এটা। তো এটাও তোমরা আই থিঙ্ক সবাই জানো, সবাই ছোটোবেলা থেকে পড়েছো। তাহলে এটাকে যদি আমি প্রতিপাদন করতে চাই, তাহলে আমরা আগের মতোই সেম কেসটা দেখব। দ্যাট মিনস আমাদের বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এসেছে। তাহলে এই বিন্দুতে আমাদের সময়টা থাকবে হচ্ছে 0 এবং বি বিন্দুতে আমাদের সময়টা থাকবে হচ্ছে t। এই বিন্দুতে ওই বস্তুটার বেগ থাকবে হচ্ছে v0, বি বিন্দুতে বেগটা ধরো v থাকলো। তারপর হচ্ছে এই বিন্দুতে আমাদের অবস্থানের পরিবর্তন বা অবস্থানটা ছিল হচ্ছে x0 মূল বিন্দুর সাপেক্ষে, আর বি বিন্দুতে আমাদের অবস্থানটা হচ্ছে কত x। তাই যদি হয়ে থাকে a থেকে b এর যেই সরণটা, সেই সরণটা হচ্ছে আমাদের s। এবং একই ক্ষেত্রে আমাদের এখানে একটা নির্দিষ্ট ত্বরণ কাজ করবে, সেটা হচ্ছে a, এবং a হচ্ছে অবশ্যই সমত্বরণ। দ্যাট মিনস এই ত্বরণের মানটা পরিবর্তন হবে না, এটা ধ্রুব থাকবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা আগেকার সূত্রটা ইউজ করে এই ফর্মুলাটা আনতে পারি। কিভাবে? খেয়াল করো, আমরা একটা সূত্র পড়েছিলাম যে শেষ বেগ = আদিবেগ প্লাস হচ্ছে সময় ইন্টু ত্বরণ। এটা আমরা পড়েছিলাম কোনো একটা জায়গায় বা একটু আগে পড়েছিলাম। এবং আমরা আরেকটা সূত্র পড়েছিলাম S = v0 t প্লাস হচ্ছে হাফ a t²। এখন এই দুটো সূত্র যদি আমি একটু কম্বিনেশন করি, তাহলে কিন্তু আমাদের উপরে যে সূত্রটা আছে এটা আমরা পেয়ে যাব। কিভাবে কম্বিনেশন করব? আমরা প্রথম সূত্রটা একটু নিই। প্রথম সূত্রটাকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা এটার উভয় পক্ষে বর্গ করে দেব। তাহলে আমি যদি বর্গ করি, আমি পাবো হচ্ছে v², এখানে না লিখে অন্য জায়গায় লিখি, এখানে লিখি v² v0 প্লাস at, এই টোটালটার উপর হোল স্কয়ার। এটা হচ্ছে আমরা বর্গ করলাম। তাহলে আমরা পাবো এখানে v² v0² প্লাস 2 ইন্টু v0 ইন্টু at প্লাস হচ্ছে আমাদের a² t²। তাহলে এটা আমরা কি করলাম? উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করলাম। তাহলে v² আমাদের এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, কি করতে পারি আমরা এখানে v0² যা আছে তাই রাখলাম, এবং তারপরে হচ্ছে এক কাজ করি, আমরা এখানে যেহেতু উভয় পক্ষে a পাচ্ছি, 2 এটাকে কমন নিই। তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে v0 t পাবো যদি 2 আমরা কমন নেই। আর অপর প্রান্তে আমরা যেটা পাবো, যেহেতু আমি 2 কমন নিয়েছি তাই আমাদের এখানে হাফ দিতে হবে, এবং একটা এ যেহেতু কমন নিয়েছি আমাদের একটা এ থাকবে, আর এখানে t² চলে আসবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে 2 এ কমন নিলে আমাদের এমন একটা কন্ডিশন হবে। তাহলে v² v0² যা আছে তাই থাকবে। আর এখানে 2 এর পর খেয়াল করে দেখো, আমাদের টোটাল যে ফরম্যাটটা বসেছে সেটা অনেকটা এই ফরম্যাটে বসেছে। আর এটা মানে হচ্ছে কি, অবশ্যই সরণ বা অ্যাসকে নির্দেশ করে। তাহলে আমরা প্ল্যান করি এরকম v² v0² প্লাস 2as এই সূত্রটা প্রতিপাদন করতে পারি। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সমত্বরণের সূত্র। দ্যাট মিনস আমরা যে সূত্রগুলো এখন পড়ছি, যে সমস্ত সূত্রের মধ্যে তুমি a কে পাবে, সেটা হচ্ছে কি অবশ্যই সমত্বরণ কাজ করবে।
বা সমতরণ হিসেবে সেটা কাজ করবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আরেকটু মডিফাই করব। তো তুমি ধরে নাও এখন তোমার আদিবেগ যেটা ছিল সেটা হচ্ছে 0। তাহলে তুমি যদি আদিবেগটাকে 0 ধরে নাও, তোমার এই সূত্রটা কেমন আসবে? v² আমাদের আসবে হচ্ছে 2 × a × s। খেয়াল করো, আমি কিন্তু সমতরণের কথা বলেছি। যতগুলো সূত্রতে তুমি a পাবে, দ্যাট মিনস এই সূত্রে তুমি a দেখতে পাচ্ছ, তারা সবই হচ্ছে কি সমতরণ। তার মানে ত্বরণ চেঞ্জ হবে না। ত্বরণ যদি চেঞ্জ না হয়, 2 যদি চেঞ্জ না হয়, 2 তো একটা সংখ্যা, এটা তো চেঞ্জ হবে না। তাহলে আমি পরের লাইনটা কিন্তু লিখতে পারি b² সমানুপাতিক s, অথবা আমি তার পরের লাইনটা যে লিখতে পারি সেটা হচ্ছে b সমানুপাতিক √s। তাহলে এটা আমাকে কি নির্দেশ করবে? এটা আমাদের নির্দেশ করবে সমতরণে গতিশীল কোন একটা বস্তুর শেষ বেগ যে থাকবে এটা সরণের বর্গমূলের সমানুপাতিক। এখানে তুমি ঠিক তাই দেখতে পাচ্ছ। দ্যাট মিনস আমাদের এখানে শেষ বেগ যে ছিল v, এটা আসলে সরণের সমানুপাতিক হবে, মানে বর্গমূলের সমানুপাতিক হবে যখন আমরা সমতরণ নিয়ে কাজ করব বা একে নিয়ে কাজ করব। এবার আমরা তো আরেকটা জিনিস জানি যে এখানে যে সরণের মানটা আছে সেটাকে কিন্তু একটু অন্যভাবে লেখা হয়। সরণ ইজ ইকুয়াল টু কি? শেষ অবস্থান x মাইনাস হচ্ছে আদি অবস্থান x0। সেভাবে যদি আমি লিখি তাহলে আমাদের এই সূত্রটাকে আমরা আরেকটু মডিফাইড অপশনে লিখতে পারি। সেটা হচ্ছে v² ইজ ইকুয়াল টু v0² প্লাস হচ্ছে 2 × a × s এর জায়গায় আমরা ইচ্ছে করলে x মাইনাস x0 এটা বসিয়ে দিতে পারি। তাহলে এটাও কি আমাদের একটা সূত্র বা ফর্মুলা হিসেবে কাজ করবে। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি না আমাদের যে নিচের সূত্রটা ছিল এই সূত্রটাকে একটু মডিফাই করা যায়। দ্যাট মিনস আমরা যে সমানুপাতিক সূত্র লিখেছিলাম v, এটাকে আমরা চাইলে মডিফাই করতে পারি v সমানুপাতিক √x মাইনাস x0। তাহলে এখানে যে অবস্থানের পরিবর্তনটা আছে এই পরিবর্তনের বর্গমূলটাই হচ্ছে কি আমাদের কোনো একটা সমতরণে গতিশীল কোনো একটা বস্তুর শেষ বেগ। তারপর যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা ভিন্ন পদ্ধতিতে এটাকে প্রমাণ করব। সেই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে হচ্ছে গড়বেগ। গড়বেগ বিষয়ে তোমরা সবাই জানো। এখানে গড়বেগ মানে হচ্ছে আদিবেগ এবং শেষ বেগের যোগফলকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা গড়বেগ পাবো। তাহলে পরবর্তী স্লাইডে আমরা গড়বেগ নিয়ে কাজ করে দেখব এই সূত্রটা প্রতিপাদন করা যায় কিনা। গড়বেগের মান কি? গড়বেগের মান হচ্ছে আদিবেগ প্লাস হচ্ছে শেষ বেগ ভাগ হচ্ছে 2। আবার আমরা আরেকটা সূত্রও জানি, সেটা হচ্ছে কি? শেষ বেগ v ইজ ইকুয়াল টু আদিবেগ v0 প্লাস a × t। এখন এই দুটো সূত্রকে আমরা একটু কম্বিনেশন করব। আমি যদি দ্বিতীয় সূত্রটাকে একটু কম্বিনেশন করি, এখান থেকে t এর মান বের করি, তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। t এর মানটা কত হবে? এ পাশে থাকছে হচ্ছে v মাইনাস v0, ও পাশে থাকছে হচ্ছে আমাদের at, এবং এখান থেকে আমি যদি t বের করি, t এর মানটা হবে সিম্পলি v মাইনাস v0 ডিভাইডেড বাই a। কেন আমি এখানে টি এর মান বের করলাম আর কেন এখানে আমি গড়বেগের মানটা বের করলাম সেটার একটা রিজন আছে। তাহলে আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে টি এর মান, একটা হচ্ছে গড়বেগের মান। তাই যদি হয় তাহলে আমরা এখন একটা সূত্র তো জানি, সেটা হচ্ছে কোন একটা বস্তুর যে সরণ s, এটা হচ্ছে গড়বেগ গুণন হচ্ছে টি, যেখানে টি হচ্ছে সময় আর ভি বারটা হচ্ছে গড়বেগ। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। গড়বেগের যে মানটা ছিল সেটা হচ্ছে v0 প্লাস হচ্ছে v ডিভাইড বাই 2 ছিল, এবং টি এর যে মানটা ছিল সেটা হচ্ছে কি v মাইনাস v0 ডিভাইড বাই হচ্ছে a ছিল। তাহলে দেখো তো আমরা এখানে দুটোকে যদি পাশাপাশি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে s ইজ ইকুয়াল টু, উপরে থাকছে কি v প্লাস v0 এবং v মাইনাস v0। তার মানে a প্লাস b a মাইনাস b এর সূত্র, যেটাকে আমরা লিখতে পারি v² মাইনাস v0² হিসেবে। আর নিচে থাকছে আমাদের 2a। তাই যদি হয়ে থাকে আমরা যদি আর গুণ করি তাহলে আমি পাবো এখানে 2as, আর ওই পাশে পাবো হচ্ছে v² মাইনাস v0², এবং আলটিমেটলি আমরা যা পাবো সেটা হচ্ছে v² ইজ ইকুয়াল টু v0² প্লাস হচ্ছে 2 × a × s। তাহলে এই সূত্রটা আমরা আবারও পেয়ে গেলাম যদি আমরা গড়বেগের কনসেপ্টটা ইউজ করি। আর তুমি চাইলে এখানে s এর মানটা বসিয়ে দিতে পারো। s এর যে আমরা মান পেয়েছিলাম সেটা হচ্ছে 2 × a × x মাইনাস x0, দ্যাট মিনস শেষ অবস্থান মাইনাস হচ্ছে আদি অবস্থান। তাই আমরা এইভাবে কিন্তু খুব সহজে এটাকে সলভ করতে পারি। তারপরে যে পদ্ধতিটা দেখব সেটা হচ্ছে ক্যালকুলাস পদ্ধতি। তো ক্যালকুলাস পদ্ধতি অনুসারে আমরা আরও একবার ছবিটা দেখে ফেলি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিসি অপশন, এটাকে নিয়ে এখন কাজ করতে হবে। তো তুমি তো অলরেডি জানো যে এখানে টি ইজ ইকুয়াল টু কত ছিল? 0, এবং এখানে বি বিন্দুতে টি ইজ ইকুয়াল টু কত ছিল? টি। তারপরে এই বিন্দুতে আমাদের বেগ ছিল v0, বি বিন্দুতে বেগ হচ্ছে v, এই বিন্দুতে আমাদের অবস্থানের পরিবর্তন ছিল x0 এবং বি বিন্দুতে হচ্ছে x, এবং এতটুকু দূরত্ব যেতে আমাদের s পরিমাণ সরণ হয়েছে, এই পরিমাণ ত্বরণ কাজে লেগেছে।
তো এখন আমি যদি বি থেকে সি বিন্দুতে যেতে চাই, এটা তুমি ধরে নাও অনেক ক্ষুদ্রতে ক্ষুদ্র একটা দূরত্ব, যেটা আমি অলরেডি অনেকবার বলেছি। দূরত্বটা হচ্ছে ডিএস। এখান থেকে এখানে যেতে আমাদের ডিটি পরিমাণ ক্ষুদ্রাতে ক্ষুদ্র সময় লাগে। এবং এক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমাদের অবশ্যই এখানে যেহেতু ত্বরণ আছে, তাই এখানে বি থেকে সিতে যেতে হলে ত্বরণের কোনো পরিবর্তন হবে না, যেহেতু এটা সমত্বরণ। কিন্তু এখানে যে বেগটা আছে, বেগের অবশ্যই পরিবর্তন হবে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে বেগের যে ডেফিনেশনটা আছে সেটা আমরা এখন এখানে লিখব। বেগ বলতে আমরা কি বুঝি? বেগ মানে হচ্ছে আমরা সবাই জানি বেগ হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু সময়ের পরিবর্তনের সাপেক্ষে আমাদের স্মরণের পরিবর্তনের যে হার, সেটাই হচ্ছে কি বেগ। তার মানে এখানে ডিএস বাই ডিটি হচ্ছে কি আমাদের বেগের মান। এবং এই বেগের মানটা বের করার জন্য আমরা বি থেকে সি এতটুকু অপশনটাকে তোমাদের দেখিয়েছি। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী লাইনগুলো করে ফেলি ঝটপট। আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমরা একটু ভিন্নভাবে এটাকে প্রমাণ করব, আমরা ইচ্ছে করলে একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা ডিএসটাকে উপরে রাখবো, নিচে আমরা এক্সট্রা একটা জিনিসকে নিয়ে আসবো, সেটা হচ্ছে ডিবিকে নিয়ে আসবো। এবং ডিবিকে যেহেতু আমরা নিচে নিয়ে এসেছি, তাই আমরা ডিবিকে উপরে ভাগ করে নিচে আবার ডিটি দিয়ে দিব। দ্যাট মিনস আলটিমেটলি এই লাইনটা কিন্তু আগের লাইনটাকেই নির্দেশ করে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো। কেননা উপরে ডিএস, নিচে ডিটি আছে, আর এখানে কোনাকুনিভাবে ডিভি আছে, যেটা আসলে কেটে যায়। তারপর এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিএস বাই ডিভি, যেটা এটা আমরা জানি না কি, বা ডিভি বাই ডিটি যেটা, এটার মান কিন্তু জানি। তুমি এখানে দেখতে পাচ্ছ সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হারকে দেখানো হয়েছে, তার মানে এটা একটা ত্বরণ। তাই আমরা এখানে লিখতে পারি ডিএস বাই ডিভি যা আছে তা ত্বরণ হচ্ছে আমাদের এখানে এ। তারপর আমরা ভি এর সাথে ডিভি গুণ করে দিতে পারি এবং এ এর সাথে ডিএসটাকে সরাসরি গুণ হিসেবে দেখাতে পারি, দ্যাট মিনস আর গুণ। তাই যদি হয়ে থাকে, এখন আমরা এই টোটাল ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? অবশ্যই তুমি দেখতে পাচ্ছ এখানে ডিভি রয়েছে, ডিএস রয়েছে, তাই তুমি এখানে ইন্টিগ্রেশন করবে ভি এবং এস এই দুটোর নিম্নসীমা এবং উচ্চসীমা নিয়ে। এখন খেয়াল করে দেখো, আমরা যে ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা নিই, এটা কিন্তু সবসময় এই বিন্দু থেকে শুরু করে বি বিন্দুর জন্য নিই। তাহলে তুমি যদি এটাকে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করো, তাহলে আমাদের অবস্থাটা দাঁড়াবে হচ্ছে অনেকটা এরকম। এবং এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ বেগ ভি যেটা, এটার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিম্নসীমা হচ্ছে আমাদের আদিবেগ, দ্যাট মিনস ভি নট, এবং উচ্চসীমা হবে আমাদের শেষ বেগ ভি। আবার তুমি যদি ডিএস এর দিকে তাকাও, এটারও নিম্নসীমা আছে অবশ্যই, সেটা হবে এক্স নট, এবং ঊর্ধ্বসীমা হবে কত? এক্স, দ্যাট মিনস অবস্থান যে ছিল সে অবস্থানটা হবে। তাই যদি হয় তাহলে আমরা ঊর্ধ্বসীমা নিম্নসীমা দিয়ে দিই। এটা হবে আমাদের ভি নট, উপরে হবে হচ্ছে ভি, এটা হবে আমাদের এস নট এস, এটা হচ্ছে কত হবে? এক্স নট হবে, আর উপরেরটা হবে আমাদের এক্স। তাই যদি হয় তাহলে ভি ডিবি তুমি যদি ইন্টিগ্রেশন করো, সেটা আসবে হচ্ছে ভি স্কোয়ার বাই 2 অ্যাকর্ডিং টু সূত্র যেগুলো তোমরা পারো অলরেডি। এটা হবে ভি নট, উপরে হবে হচ্ছে শুধুমাত্র ভি, আর এখানে এটা বাইরে যাবে। ডিএসকে ইন্টিগ্রেশন করলে আমরা এসই পাবো, উপরে পাবো এক্স, নিচে পাবো এক্স নট। তারপরে কাজটা একদম সহজ হয়ে গেছে, সেটা হচ্ছে হাফটাকে বাইরে বের করে দিবে, ভেতরে থাকবে শুধুমাত্র ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। আর এখানেও সেম কাহিনী, এ এসটাকে আমি যদি ভেতরে রাখি তাহলে এক্স মাইনাস এক্স নট হিসেবে কাজ করবে। এবং আলটিমেটলি এখানে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এক্স মাইনাস এক্স নট হিসেবে কাজ করবে। এবং তারপরে আমরা এখানে লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু এক্স মাইনাস এক্স নট। খেয়াল করে এটা কিন্তু একটা সূত্র। একই সাথে আমি যদি এক্স মাইনাস এক্স নটের এক্সাক্ট মানটা বসাই, তাহলে এটাই হবে কি আমাদের নির্ণয় সূত্র, দ্যাট মিনস 2 ইন্টু এ ইন্টু এস। তো এতটুকু ছিল আমাদের সূত্রের প্রমাণ, বাট এটা আমরা ইউজ করেছি ক্যালকুলাস ব্যবহার করে। এবার আমরা আরেকটা কন্ডিশন দেখব, এই কন্ডিশনটাও একটু ইম্পর্টেন্ট। তুমি যদি এই সূত্রটার দিকে তাকাও, এটার মধ্যে কিন্তু অবশ্যই একটা আদিবেগ আছে। যদি আমরা আদিবেগটাকে শূন্য ধরি তাহলে কি হবে? দ্যাট মিনস তুমি যদি ভি নটটাকে শূন্য ধরো, তখন কিন্তু আমাদের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? এটা হবে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এস। আবার খেয়াল করো, আমরা কিন্তু এখানে সমতরণের কথা বলেছি। এ যে ছিল, এ আসলে কেমন ছিল? এ ছিল হচ্ছে সমতরণ, আর সমতরণের ক্ষেত্রে কিন্তু ত্বরণের মানটা কখনো চেঞ্জ হয় না। তার মানে 2 একটা সংখ্যা, এ হচ্ছে ধ্রুবক, তাই এ টোটালটা কি চেঞ্জ হবে না কখনো। চেঞ্জ হলে আমাদের ভি এর মান চেঞ্জ হতে পারে এবং এস এর মানটা চেঞ্জ হতে পারে। তাহলে আলটিমেটলি আমরা এখন লিখতে পারি ভি স্কোয়ার 2, এটাকে উঠিয়ে একটা সমানুপাতিক চিহ্ন দিতে পারি, তারপরে এসটাকে বসাতে পারি, এবং এর পরের লাইনটা আমরা লিখতে পারি ভি সমানুপাতিক রুট ওভার এস। কেন আমি রুট ওভার এস দিলাম? কারণ আমরা উভয় পক্ষ এখন বর্গমূল করেছি।
তাহলে এটা হচ্ছে কি আমাদের রুট ওভার এস। এটা আসলে কি নির্দেশ করে এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের নির্দেশ করে যে স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল কোনো বস্তুর শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এবং এই লাইনটা তোমরা একটু মনে রাখবে যে এখানে এই জিনিসটাকে কিন্তু নির্দেশ করছে। তাই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে যদি আমাদের আদিবেগ শূন্য হয়ে যায় তাহলে আমাদের এখানে কি ঘটনাটা ঘটবে। তো যেহেতু আমাদের এটা সলভ হয়ে গেছে সবগুলো, এবং এগুলো প্রত্যেকটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য।